অলরাইট, সো আমি নিউ একটা আর্টবোর্ড নেই। আচ্ছা সাবিনা আপু, আপনি বাংলা টাইপিং নিয়ে একটু প্রবলেম ফেস করেছিলেন, ওটা কি সলভ করতে পেরেছিলেন বাংলা টাইপিং? আচ্ছা এখানে স্যার আমি স্যার ইউজ করতে পারিনি স্যার বাংলা ফন্ট। বাংলা ফন্ট আপনি ব্যবহার করতে পারেন? আচ্ছা আমি দেখাই দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, সো এখানটায় আমি আপনাদেরকে একটা বিষয় বলে দিই যে এই যে ডিজাইনটা, এই ডিজাইনের সবচাইতে চ্যালেঞ্জিং পার্ট হচ্ছে এই স্কাল এবং এই যে এখানে যে দুইটা এটাকে কি বলে, রেঞ্জ বলে তাই না, এই যে আপনার ওই ওয়ার্কাররা এই এই ধরনের রেঞ্জ ব্যবহার করে। সো ইয়েস, আই অ্যাম অ্যান ইঞ্জিনিয়ার, নো আই উইল নট ফিক্সড ইয়োর যাই হোক এটা চেঞ্জ করি। সো এই যে এখানে শিয়ান্তি উই গো ফর এ ওয়াক, মানে মানে যাই হোক এখানে একটা নাম দিয়ে ও বলছে উই গো ফর এ ওয়াক, এই হয়তো ভাই ডগের নাম হচ্ছে চিয়ান্টি। সো এই যে ইলাস্ট্রেশনটা, এই ইলাস্ট্রেশনের সবচেয়ে ডিফিকাল্ট পার্ট হচ্ছে গিয়ে আমাদের এই যে মাঝখানের যে মেয়েটা, তারপরে এই যে ডগ, তারপরে এই যে ফুল লতা পাতা, এগুলো আমি যদি ইমেজটাকে কপি করে আমাদের এখানে আর্টবোর্ডে নিয়ে আসি, একটু বড় করে নিই। অলরাইট, সো এই যে ডিজাইনটা আমাদের মেইনলি এটা কিন্তু মক আপ তাই না, এই যে একটা টি শার্টের মক আপ, এবং এই টি শার্টের সাইজটা কত হবে, টি শার্টগুলো ডিজাইন করার ক্ষেত্রে আমরা লম্বাটে করতে পারি, দুই পাশে একটু জায়গা ফাঁকা রাখতে পারি, কারণ কি এই ভাঁজগুলোতে যদি আমাদের কোনো ডিজাইন থাকে দুই পাশের, তাহলে সেটা দেখা যাবে না, কারণ আমাদের হাত থাকে দুই পাশে। সো আমরা সাধারণত ফ্রন্টের যেই সাইডটুকু, এই সাইডটুকুকে সিলেক্ট করে এখানেই আমরা পেন্টিং করি। আবার পেছনেও করে অনেকে, কাঁধের দিকে করে, তারপর হাতায় করে তাই না, অনেক সময় অনেক প্রিন্টিং হয়। সো যাই হোক আমরা আপাতত এমন একটা ডিজাইন করব যেখানে হচ্ছে গিয়ে ফ্রন্ট ভিউটা থাকবে। সো এটার জন্য আমি একটা আর্টবোর্ড নিলাম। তার আগে আমাদেরকে যে জিনিসটা দেখতে হবে যে এই ধরনের কাস্টম ইলাস্ট্রেশন আমরা কিভাবে করতে পারি। এগুলো আসলে অনেকভাবে করা যায়। সে আপনি একটা ইমেজ গুগল থেকে ডাউনলোড করবেন, যে কোনো একটা মেয়ে, গার্ল ফেস, এখানে অনেক ফেস রয়েছে, অনেক কিছু রয়েছে। এখান থেকে আপনারা যে কোনো একটা ইমেজ নামিয়ে সেই ইমেজটাকে ভেক্টর করতে পারেন, যে কোনো একটা ইমেজ। সে আপনি এখান থেকে এই ইমেজটা যদি আপনি নামান, এই ইমেজটা নামিয়ে এই ইমেজটার যেই স্টাইলগুলো রয়েছে, এই যে চোখের ইয়েটা, এটাকে আপনি সম্পূর্ণভাবে পেন টুল দিয়ে কেটে কেটে পেন টুল দিয়ে ড্র করে করে আপনি এটার ভেক্টর তৈরি করতে পারেন। তবে এই ক্ষেত্রে অনেক বেশি সময়ের প্রয়োজন তাই না, অনেক বেশি সময়ের ব্যাপার। সো এইসব ক্ষেত্রে আমরা যে কাজটা করব, আমরা ফ্রি কিছু ওয়েবসাইট আছে যেগুলোতে এই ধরনের ডিজাইন অলরেডি তৈরি করা আছে। যেমন আমি একটা ওয়েবসাইট আপনাদেরকে দেখাই। এই যে victizi.com, এখানে ফ্রি অনেক কিছু পাবেন আপনারা। victizi.com এটা হচ্ছে ফ্রি ওপেন সোর্স একটা ওয়েবসাইট, যেখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইনগুলো আপনারা তৈরি করে বা ব্যবহার করতে পারবেন। সো ডিজাইনারদের জন্য আসলে অনেক সহজ। স্যার ক্লাসটা কি রেকর্ডিং হচ্ছে স্যার? জি জি, রেকর্ডিং হচ্ছে। এটা হচ্ছে ভিকটিজি ওয়েবসাইট। এই ভিকটিজির ওয়েবসাইটে গেলে আপনারা সাইন আপ করতে পারবেন, সাইন আপ ফ্রি সাইন আপ। এখানে প্রিমিয়াম কিছু ফাইল আছে, আবার আছে হচ্ছে গিয়ে কিছু পেইড ফাইল। ওকে, মানে কিছু টাকা দিয়েও প্রিমিয়াম মানেই পেইড, মানে প্রিমিয়াম কিছু ফাইল আছে আর কিছু ফাইল আছে ফ্রি ফাইল। সো এখানে আপনারা লক্ষ্য করেন যে কোনটা প্রিমিয়াম কোনটা ফ্রি। এটা হচ্ছে প্রিমিয়াম মানে প্রো, ওই যে এখানে স্টার মার্ক করা আছে, এখানে স্টার মার্ক করা আছে, এগুলো হচ্ছে ফ্রি, এগুলোতে কোনো স্টার মার্ক নাই। সো যেগুলোতে আপনার স্টার মার্ক দেখবেন সেগুলো বুঝে নিতে হবে যে এটা প্রিমিয়াম, এটা টাকা লাগবে এটা ডাউনলোড করতে। বাট যেগুলোতে স্টার মার্ক নাই সেগুলো আপনার ফ্রি। সো এখানে আপনি সার্চ করেন, এখানে অল ভেক্টরে যদি ক্লিক করেন, এখানে শুধুমাত্র ভেক্টর সার্চ হবে, ফটো ভিডিও আপনি যেটাই সার্চ করতে চান করতে পারবেন। এখানে এক্সপ্লোরে ক্লিক করলে আপনারা দেখবেন যে এখানে অনেক কিছু আছে।
আপনি ব্যাকগ্রাউন্ড, ব্যানার, লোগো, ফ্লাওয়ার, প্যাটার্ন, ওয়েডিং, পিপল, নিউয়েস্ট, ভেক্টর, স্যার কথা কেটে কেটে আসছে। আচ্ছা, এখানে এই এক্সপ্লোর বাটনটাতে ক্লিক করলে আপনারা এই অনেকগুলো ক্যাটাগরি পাবেন, ব্যানার, ব্যাকগ্রাউন্ড, লোগোস, ফ্লাওয়ার্স, প্যাটার্নস, অনেক কিছু পাবেন। সো আপনি এখান থেকে যদি আপনি এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করেন, এটা লোড হচ্ছে। আমি লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, রিট্রো আর ভিনটেজ কাইন্ড অফ সেম। রিট্রো আর ভিনটেজটা আসলে আমি কোনো পার্থক্য দেখি না, বাট দুইটা আলাদা আলাদা না। আমি অনেকটা সেমই দেখেছি আসলে, রিট্রো ডিজাইন এবং ভিনটেজ ডিজাইন অলমোস্ট সেম। এখানে নেট খুবই স্লো, একটু ওয়েট করি। আচ্ছা, ভিকটিজি তো আছে, আরেকটা স্যার কথা কেটে কেটে আসছে। হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যালো, স্যার এখন শোনা যাচ্ছে, মাঝে মাঝে কথা কেটে কেটে আসে। আচ্ছা আচ্ছা। সো এই যে দেখেন, আমি ব্যাকগ্রাউন্ড লিখে যখন সার্চ করছি, সার্চ করার পর এখানে সার্চ রেজাল্টগুলো আসতেছে, লোডিং হচ্ছে, লোডিং হতে সময় লাগবে হয়তো বা। এখানে কিছু ফিল্টার আছে, এই ফিল্টারগুলো দিয়ে আপনি কি কি সার্চ করতে পারেন, শুধু ভেক্টর, ফটোস, ভিডিওস, বেস্ট ম্যাচ, নিউয়েস্ট, তারপরে হচ্ছে গিয়ে আপনার এখানে আরও অনেকগুলো অপশন আছে, ফ্রি লাইসেন্স যেটা, ঠিক আছে, অল না দিয়ে ফ্রি লাইসেন্স দিব, তাহলে ফ্রি যেই ভেক্টরগুলো আছে সেগুলো আমরা দেখতে পারবো, ঠিক আছে। সো আপনি যদি ফ্রি ভেক্টরে আমরা টিক মার্ক করে দিই, ফ্রি ভেক্টরে টিক মার্ক করে দিলে, এবং এখান থেকে আরও অনেক কিছু আছে, হরিজন্টাল, স্কোয়ার, সাইজ, প্যানারোমিক, অনেক কিছু আছে, এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। এবং এখানে অনেক সুন্দর সুন্দর প্যাটার্ন রয়েছে, অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড রয়েছে, যেগুলো আপনারা খুব সহজেই ব্যবহার করতে পারবেন। দেখেন এখানে যে ডিজাইনটা রয়েছে, এই ডিজাইনটা কিন্তু আপনারা চাইলেই ব্যবহার করতে পারবেন, বানাতে পারবেন, তাই না? তারপরে হচ্ছে গিয়ে এই যে এখানে অনেক কিছু আছে। সো যেগুলো অলরেডি বানানো আছে সেগুলো আমরা কেন কষ্ট করে বানাতে যে সময়টা নষ্ট করব? আমাদের যা যা দরকার আমরা এখান থেকে সেগুলো ডাউনলোড করে ব্যবহার করব। এই যে এখানে ভিনটেজ ব্যাকগ্রাউন্ডও রয়েছে, অনেক কিছু আছে এখানে। সো এখানে আমরা সার্চ করব, আমরা এখানে সার্চ করব হচ্ছে গিয়ে আমাদের কি লাগবে, গার্ল ভেক্টর, হ্যাঁ, গার্ল লিখে সার্চ করব। এখানে অনেক কিছু আছে আসলে। এখানে দেখেন টোটাল এই ভিনটেজ গার্ল দিয়ে 446টা রেজাল্ট আসছে। সো আমরা এখান থেকে ফ্রি লাইসেন্স যদি দিয়ে দিই, নেট খুবই স্লো, এটা আসলে বুঝলাম না এত স্লো হওয়ার কারণ নেই, তারপরে স্লো। আচ্ছা, সো এখানে অনেক ফ্রি ভেক্টর আছে, অনেক ফ্রি আছে। সো এগুলো আপনারা একটু দেখবেন, হ্যাঁ, এখান থেকে আপনাদের পছন্দ মতো ইলাস্ট্রেশনটা আপনারা ডাউনলোড করে নেবেন। এখানে অনেক পেজ আছে, টোটাল পেজ হচ্ছে 430টা পেজ, এবং টোটাল রেজাল্ট হচ্ছে গিয়ে আপনার 42,930টা। সো এতগুলা ইসের মধ্যে আপনার কাঙ্ক্ষিত জিনিসটা খুঁজে পাওয়াটাও একটু মুশকিল, একটু খুঁজতে হবে। এই যেখানে রিট্রো, ভিনটেজ কাইন্ড অফ সেম জিনিস। লোড হচ্ছে, এত সময় নেই।
আচ্ছা, এই ওয়েবসাইটটা থাকলো, আরেকটা ওয়েবসাইট আপনাদেরকে দেখাই, সেটার নাম হচ্ছে গিয়ে আচ্ছা অল ফ্রি ভেক্টর। এই অল ফ্রি ভেক্টরে যদি আপনি লিখে সার্চ করেন তাহলে এখানে দেখেন all-free-download.com, এটাও কিন্তু ফ্রি একটা ওয়েবসাইট যেখান থেকে আপনারা খুব সহজেই যে কোনো ভেক্টর, যে কোনো জিনিস আপনারা ডাউনলোড করতে পারবেন। এখানে আরও অনেকগুলো সাইট আছে, তবে এই সাইটগুলো খুবই পপুলার। আরেকটা সাইট আছে, সেটা হচ্ছে ফ্রিপিক। এই freepik.com, freepik.com। সো এই যে তিনটা ওয়েবসাইট, এই তিনটা ওয়েবসাইটে গেলে আপনারা যত ধরনের আছে সবগুলোই পাবেন আসলে। এই যেখানে আসতেছে দেখেন, লোড হচ্ছে না। আচ্ছা যাই হোক, ভিক্টিজিটা আমি পরে দেখাচ্ছি। ভিক্টিজিটা আপনারা দেখে নিন, একটা দেখলেই বাকিগুলো বুঝতে পারবেন। আমি ফ্রিপিকটা দেখাই। ওকে, সো এই যে এটা হচ্ছে all-free-download.com ফ্রি। এই যে এখানে যা কিছু আছে, যতগুলা ডিজাইন দেখতে পাচ্ছেন, সবগুলা ডিজাইন অলরেডি তৈরি করা আছে, ঠিক আছে। সো আপনারা চাইলেই এগুলা ব্যবহার করতে পারবেন। যেমন এই যে এখানে একটা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন, এই ডিজাইনের 4টা অপশন আছে, 4টা ভেক্টর আছে। এই 4টা ভেক্টরই আপনারা টি শার্ট ডিজাইনের মধ্যে ব্যবহার করতে পারবেন, নো প্রবলেম। এখানে অনেক কিছু আছে, আপনারা একটু সময় নিয়ে খুঁজলে পাবেন। এবং এখানে মজার ব্যাপার হচ্ছে, এখানে সবগুলাই ফ্রি, এখানে প্রিমিয়াম কোনো ফাইল নেই। এই যে all-free-download.com এ এখানে যা কিছু আছে সবই ফ্রি। এই যে ফ্লাইয়ারটা দেখতে পাচ্ছেন, একটা ফ্লাইয়ার ডিজাইন করাই আছে। আপনার শুধু এখানে টেক্সট এবং এগুলাকে, এইখানে যে পেছনে ইমেজ আছে, ইমেজগুলো চেঞ্জ করলেই আপনার হয়ে যাবে। সো এই জিনিসগুলোকে বলা হয় টেমপ্লেট। এই জিনিসগুলোকে কি বলা হয়? টেমপ্লেট। টেমপ্লেটটা কি? একটা টেমপ্লেট অলরেডি ডিজাইন করাই আছে, আপনার কাজ হচ্ছে সেই টেমপ্লেটটাকে ডাউনলোড করে এটার টেক্সটগুলো কাস্টমাইজ করা, এটার ইমেজ চেঞ্জ করা, এটার লোগো চেঞ্জ করা, এটার ইনফরমেশন চেঞ্জ করা। ওকে, তাহলে এটা একটা কাস্টমাইজেবল টেমপ্লেট হয়ে গেল। ওকে, সো এখানে আসলে আমরা যদি একটু সার্চ করি যে এটা হচ্ছে গিয়ে freepik.com। এখানেও খুব চমৎকার চমৎকার কিছু জিনিস রয়েছে। এখানে যদি ক্লিক করেন তাহলে শুধুমাত্র প্রিমিয়াম কালেকশনগুলো আপনারা দেখতে পারবেন। ভেক্টরে ক্লিক করলে আপনার যতগুলো ভেক্টর আছে সবগুলো ভেক্টর আপনি দেখতে পাবেন। এখানে অল রিসোর্সে ক্লিক করলে আপনি আসলে এটার অনেকগুলো ক্যাটাগরি আছে, সবগুলো আপনি দেখতে পারবেন। দেখেন এখানে অলমোস্ট আপনার কত আছে, এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি না, যাই হোক মোটামুটি আপনার 3 লক্ষই তো, তাই তো না, 31,13,000, অলমোস্ট 31,13,000 ফ্রি আপনার
রিসোর্স আছে এখানে। সো এখান থেকে আপনার যা যা দরকার আপনি সব কিছু কিন্তু পেয়ে যাচ্ছেন এখানে। নেট এত স্লো। আচ্ছা, এই যে ভিনটেজ টি শার্ট দিয়ে যখন আপনারা সার্চ করলেন, টি শার্টের বানানটা ভুলে গেছিলাম, যেখানে দেখেন অনেক কিছু কিন্তু অলরেডি ডিজাইন করাই আছে, এগুলো আপনারা ডাউনলোড করে করে ব্যবহার করবেন, যখন যেটা দরকার হবে সেটা সার্চ করবেন। আমি যদি এখানে লিখি টি শার্ট, এই যে এই ফ্লোরালগুলো আপনারা ব্যবহার করতে পারেন, এই যেখানে যে ফ্লোরালগুলো আছে, এই যে ফ্লোরাল ডিজাইনগুলো, এই যে প্যাটার্নগুলো, এগুলো সবই আপনারা ডিজাইন করতে পারবেন, নো প্রবলেম। ঠিক আছে, যেখানে অনেক ভিনটেজ এই যে প্যাটার্ন রয়েছে এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন, নো প্রবলেম। এই দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে যেগুলো আপনারা খুব সহজেই ব্যবহার করতে পারবেন জাস্ট ডাউনলোড করে। এগুলো সবগুলোই ভেক্টর। সো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই ফাইলটা ডাউনলোড হচ্ছে। সো ডাউনলোড অলমোস্ট হয়ে গেছে। এই ফাইলগুলো ডাউনলোড হয় আপনার জিপ ফাইল আকারে, ঠিক আছে, .gip। এই .gip ফাইলগুলো আপনারা ওপেন করতে পারবেন তখনই যদি আপনাদের সিস্টেমে আপনার WinRAR নামে একটি সফটওয়্যার আছে সেটা যদি ইনস্টল করা থাকে। সো WinRAR সফটওয়্যারটা আপনারা গুগলে একটু সার্চ করলে পেয়ে যাবেন, আমি লিখে দিচ্ছি। এই WinRAR এটা লিখে আপনারা সার্চ করলেই পাবেন। এই সফটওয়্যারটা আপনারা সবাই একটু ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে আপনারা ইনস্টল করে নেবেন, তাহলে জিপ ফাইলগুলো আপনারা আনজিপ করতে পারবেন, এক্সট্র্যাক্ট করতে পারবেন। সো আমার এখানে অলরেডি WinZip ইনস্টল করা আছে, যার কারণে আপনারা দেখতে WinRAR ইনস্টল করা আছে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই ফাইলটা, এই যে WinRAR জিপ, এই ফাইলটাতে আমি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে আমার এখানে এক্সট্র্যাক্টও করে নিতে পারি, বাট আমি ডাবল ক্লিক করে নিচ্ছি। স্যার আরেকবার একটু বলবেন প্লিজ স্যার কোনটা ডাউনলোড, আচ্ছা, কোনটা স্যার গুগলে সার্চ দিব? WinRAR, WinRAR, WinRAR। এই WinRAR সার্চ করলে এই যে WinRAR ডাউনলোড ফ্রি সাপোর্ট এটা আছে, এটা আপনারা ফ্রিতেই ডাউনলোড করতে পারবেন। উইন্ডোজ 10 বা যে কোনো উইন্ডোজের জন্যই আপনারা ডাউনলোড করতে পারবেন, কোনো প্রবলেম নাই। সো এই winrar-.com এই ওয়েবসাইটে গেলেও আপনারা ডাউনলোড করতে পারবেন ফ্রি, এটা টাকা লাগবে না। সো ডাউনলোড করে দেন আপনারা ইনস্টল করে নেবেন। ওকে, সো এই যে দেখেন এখানে ইপিএস ফাইল একটা রয়েছে .eps। এই .eps ফাইলে আপনি যদি ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করলে আপনার এই ফাইলটা এখানে ওপেন হয়ে যাবে, এই যে আপনার ইলাস্ট্রেটরে ওপেন হয়ে যাবে। এই যে ওপেন হয়ে গেল। ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন, আমি কন্ট্রোল মাইনাস দিয়ে একটু জুম আউট করে নিলাম, আপনারা দেখতে পাচ্ছেন আমার ডিজাইনটা কিন্তু ইলাস্ট্রেটরে চলে আসছে এবং টোটালটাই কি একটা ভেক্টর, এই টোটাল জিনিসটাই একটা ভেক্টর। সো এই ভেক্টরটাকে আপনি জাস্ট কপি করেন, কন্ট্রোল সি দিয়ে আমি কপি করলাম, কপি করে নিয়ে এসে আমি আমার যে আর্টবোর্ডটা নিয়েছিলাম সেই আর্টবোর্ডটা আমি নিয়ে আসলাম, এটাকে আমি আলাদা রাখি। এটাকে আপাতত সরিয়ে রাখি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। সো কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করার পরে আপনারা লক্ষ্য করছেন যে এখানে আমার ডিজাইনটা চলে আসছে। আসার পরে আমি এটাকে জাস্ট ড্র্যাগ করে বড় করে নিব এবং এই ডিজাইনের যেই অংশগুলো আমার দরকার সেই অংশগুলো রেখে বাকি অংশগুলো আমি কি করব, ফেলে দিব। সো আমার এখানে এই যে টেক্সটটার দরকার নেই, এই যে ডিয়া ডে লস এবং এখানে কি লিখছে আই ডোন্ট নো। সো এই যে টেক্সটগুলো রয়েছে এই টেক্সটগুলো আমার দরকার নেই, আমি টেক্সটগুলোকে ফেলে দিব। এটা করার জন্য আমি যে কাজটা করতে পারি, এটাকে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে আমি এটার গ্রুপটা সিলেক্ট করতে পারবো, যে ইন্ডিভিজুয়াল টেক্সটগুলো। ওকে, এই যে আপনারা লক্ষ্য করছেন যে ইন্ডিভিজুয়াল টেক্সটগুলো আমি এখানে সিলেক্ট করতে পারছি।
সো আমি এই টেক্সটগুলোকে সিলেক্ট করে আমি কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করে দিব, সো ডিলিট হয়ে গেল। এই যে এখানে একটা নাম্বারের মতো আছে, এই নাম্বারটাও আমার দরকার নেই, আমি এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিব। আমি জাস্ট এই পেজটা রাখবো। অলরাইট, এরপর আমি ডাবল ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা ভেক্টর চলে আসছে, একটা শেপ বা একটা ডিজাইন চলে আসছে। এবার এই ডিজাইনটাকে কাজে লাগিয়ে আমি যে কোনো ধরনের ডিজাইন বা যে কোনো ধরনের টি শার্টের ডিজাইন আসলে আমি তৈরি করতে পারি। সো এখানে আমি যদি একটু লিখি, টাইপ টুলটা নিলাম, লিখে আমি জাস্ট লিখলাম যে এই কথাটা লিখলাম। ওকে, এবার এটার একটা ফন্ট কালার আমরা একটু ফন্টটা একটু চেঞ্জ করে দিই, এখানে দেখি কি কি ফন্ট রয়েছে। এখান থেকে যে কোনো একটা ফন্ট আমরা নিয়ে নিব, একটু সুন্দর, যেটা ভালো লাগে, বিউটির সাথে যেটা যায়। আচ্ছা দেখি এখানে রোবটটো ফন্ট আছে। আসলে ভালো একটা ফন্ট খুঁজতেছি। আচ্ছা এটাই নেই আপাতত, BEAUTY, বিউটি বানান ঠিক আছে না? যাই হোক, কেমন যেন একটু বেমানান লাগছে, বিউটি, বিউটিফুল। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। সো এই সো এই যে বিউটি একটা টেক্সট আমরা লিখলাম, টেক্সট লেখার পর আমরা এটাকে একটু বড় করার। স্যার কিন্তু মেয়েটাকে তো ভূতের মতো লাগতেছে স্যার, বিউটি লাগে না। আচ্ছা আচ্ছা, সো যাই হোক, নিলাম আমরা আপাতত কালারটা, এবং এখানে টেক্সটের কালারটাও আমরা এখান থেকে এই মেটার স্ক্রিনের যেই কালারটা রয়েছে এই কালারটা আমি নিয়ে নিলাম, নিয়ে আমি এই কালারটাকে সিলেক্ট করে দিলাম। সো আমার কালার টোনগুলো সব একই রকম কালার টোন থাকবে, এবং এই কালারটাকে আমি এই যে কালার কোডটা রয়েছে বা এই কালারটাকে আমি সেভ করে রাখতে পারি। কিভাবে সেভ করে রাখতে পারি? এখানে সোয়াচেসে ক্লিক করে এই যে নিউতে ক্লিক করব, নিউ সোয়াচ, এখানে ক্লিক করে দিলে আমার, জি বলেন। এই যে ইমেজটা আছে না মেটার, এটা কি আমি কালার চেঞ্জ করতে পারবো? হ্যাঁ 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 পারবেন, নো প্রবলেম। আমি জাস্ট একটা কালার রাখছি, আপনি কালার চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখান থেকে আমি কালার সোয়াচেস নেমটা দিয়ে দিলাম, সে আমি দিলাম হচ্ছে গিয়ে মাই ডিজাইন, দিয়ে আমি এখানে অ্যাড টু মাই লাইব্রেরি দিয়ে দিলে এটা অলওয়েজ লাইব্রেরিতে থাকবে। এই যেখানে দেখেন মাই ডিজাইন নামে এই ইয়েটা চলে আসছে, সোয়াচেসটা চলে আসছে। সো পরবর্তীতে আমি যখনই আমার কোনো কালার অ্যাপ্লাই করবো তখন আমি জাস্ট এই কালারটা সিলেক্ট করে দিলে আমার এখানে এই কালারটা অ্যাপ্লাই চলে আসবে। আমি এখানে এই টেক্সটটা নিলাম, নেওয়ার পর আমি এখান থেকে অবজেক্টে ক্লিক করে, কি জয়েন করতে চাইলো,
সো এখান থেকে আমি এই টেক্সটটাকে সিলেক্ট করে অবজেক্টে ক্লিক করে আমি এখান থেকে পাতে ক্লিক করব, সরি এটাকে আগে এক্সপান্ড করে নিতে হবে, বিউটি লেখাটাকে আগে এক্সপান্ড করে নেব কন্ট্রোল শিফট ও দিয়ে। যখন এক্সপান্ড করে নিলাম, এক্সপান্ড করে নেওয়ার পর কন্ট্রোল শিফট ও প্রেস করে স্যার আমি একটু জানতে চাই স্যার আমরা কোন কোন ক্ষেত্রে এক্সপ্যান্ড করব, কেন করব? এক্সপান্ডটা কেন করবেন? যদি আপনি এখানে যেমন আমরা এটাকে একটু টাইপোগ্রাফিক স্টাইলে নিয়ে আসবো, এখন এটা টেক্সট আছে, এটার ভেতরে যদি আমি কোনো কাজ করতে চাই তাহলে অবশ্যই আমাকে এটাকে এক্সপান্ড করে নিতে হবে। এটাকে আমি পাত আকারে এক্সপান্ড স্যার তখন তো আমরা স্যার ক্রিয়েট আউটলাইন করে করি না, জি। আনগ্রুপ করে ক্রিয়েট আউটলাইন করে ওইভাবে করি স্যার। যেমন আপনি এই যে রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইনে যদি ক্লিক করেন, এটাই হচ্ছে শিফট কন্ট্রোল ও। সো কন্ট্রোল শিফট ও প্রেস করলেই এটা আপনার আউটলাইন হয়ে যাবে। এই শর্টকাটটা ব্যবহার করেছিলাম আমি শুধু, ঠিক আছে? সো এই কন্ট্রোল শিফট ও প্রেস করে আউটলাইন করতে হবে এই কারণেই যে আমরা এটাতে আসলে কিছু কাজ করব, এটাকে আর যদি টেক্সট আকারে রাখি আমরা এটাতে ঠিকমতো কাজ করতে পারবো না। সো এই কারণেই আসলে এটাকে আউটলাইন করে নেওয়া। স্যার একটু বলতে চাইছিলাম স্যার, ক্রিয়েট আউটলাইন করা ওই যে কন্ট্রোল শিফট ও আর এক্সপ্যান্ড করা কি একই স্যার? টেক্সটের ক্ষেত্রে একই। এই যে যেমন আপনি যদি ও আচ্ছা সেটাই যে আমি এক্সপান্ড করে দিলে আপনার এই দুইটা অপশন আসবে, ওকেতে ক্লিক করলেও এটা আউটলাইন হয়ে যাবে। সো এই হচ্ছে যে বিষয়, ঠিক আছে? একই জিনিস। আচ্ছা এখানে একটা বিষয় লক্ষ্য করেন যে প্রত্যেকটা লেটার থেকে একটা লেটার থেকে আরেকটা লেটারে একটা স্পেসিফিক দূরত্ব আছে, বা টি আর ওয়াই কিন্তু একসাথে লেগে গেছে। সো এটাকে আপনি এবার কিবোর্ড থেকে ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে জাস্ট এইটাকে সিলেক্ট করে হালকা একটু ডানে মুভ করে নিয়ে আসেন, দ্যাটস ইট। সো একটু গ্যাপ রাখেন, তাহলে দেখতে ভালো লাগে। একদম পাশাপাশি লেগে থাকলে এটা অনেক সময় ফন্টের মিস্টেক, এগুলো ঠিক করে নিতে হয় ম্যানুয়ালি। সো এরপরে আমরা এটাকে সিলেক্ট করার পর আমরা যে কাজটা করব, আমরা এখান থেকে গুগলে যদি আমরা একটু যাই, গুগলে যেয়ে আমরা যদি লিখি যে নয়েজ ব্যাকগ্রাউন্ড লিখে যদি আপনি সার্চ করেন, এখানে অনেক নয়েজের ব্যাকগ্রাউন্ড পাবেন, অনেক কিছু পাবেন, অনেকগুলো অপশন আছে। সো আমরা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, সে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম। সে আমরা এই ব্যাকগ্রাউন্ডটাই নিলাম। নেট স্লো হইলে কাজ করে আসলে শান্তি পাওয়া যায় না। আচ্ছা ইমেজটা লোড হয়ে গেছে, আমি কপি করব, জাস্ট ইমেজটা কপি করলাম, কপি করে এখানে নিয়ে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা নয়েজি একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। এবার এটাকে আমরা সিলেক্ট করে ইমেজ থেকে, এখান থেকে ইমেজ ট্রেস, এইখানে ডান পাশে যে আইকনটা আছে এখানে ক্লিক করে আমরা স্কেচড আর্টে ক্লিক করব। স্কেচড আর্টে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন যে এখানে একটু স্কেচড আর্টের ইফেক্টটা পড়ে যাবে, হোয়াইট কালারটা ভ্যানিশ হয়ে যাবে, শুধুমাত্র ব্ল্যাক কালারটা থাকবে আপনার এখানে। একটু সময় লাগবে। অলরাইট, সো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অলরেডি এরকম একটা নয়েজ টাইপের একটা জিনিস চলে আসছে। অলরাইট, এবং এটাকে আমরা এক্সপান্ড করে দিলাম। এক্সপান্ড করে দেওয়ার পর এটাকে আমরা যেভাবে আছে এভাবে থাকুক, নো প্রবলেম। আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই ইফেক্টটাকে এবং এই টেক্সটটাকে দুইটাকে আমরা একটু সরাই নিয়ে আসবো এই জায়গাটাতে। এখানটাতে নিয়ে আসার পর আমরা এই টেক্সচারটাকে যদি আমরা এই টেক্সটের উপরে বসাতে চাই, টেক্সচার কোনটা? টেক্সচার হচ্ছে এই যে নয়েজ যে ইফেক্টটা, এটাকে যদি আমরা এই পেছনের টেক্সটের উপরে বসাতে চাই সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, এটাকে আমি ডুপ্লিকেট করে রাখি, একটা কপি, এই যে ডুপ্লিকেট করে আলাদা একটা কপি করে রাখলাম। এবার এই দুইটা টেক্সটকে আমি সিলেক্ট করব, টেক্সট এবং এই যে আমার যে ভেক্টরটা রয়েছে এই দুইটাকে সিলেক্ট করে আমি এখান থেকে যে এই যে এক্সক্লুড যে অপশনটা আছে, এক্সক্লুড অপশনে ক্লিক করব। এক্সক্লুড অপশনে ক্লিক করার সাথে সাথে আপনি দেখবেন যে এটার এই টেক্সটের ভেতরে যে অংশটা রয়েছে সেটা ডিলিট হয়ে যাবে এখান থেকে। অলরাইট, এই যে এক্সক্লুড করার পরে আমার টেক্সটের ভেতরের যে অংশগুলো আছে সেগুলো ডিলিট হয়ে গেছে। এবার আমি এটাকে আনগ্রুপ করে দিই, আনগ্রুপ করে নিলাম। আনগ্রুপ করে নেওয়ার পরে আমি জাস্ট এই BEAUTY এই দুইটাকে সিলেক্ট করে
কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলি এবং বাকি যে জিনিসগুলো আছে এগুলোকে সিলেক্ট করে আমি এটাকে ডিসিলেক্ট করে ডিলিট করে দিই। তাহলে আমার টেক্সটের কালারটা আপনারা এবার লক্ষ্য করেন যে একটু ভেতরের দিকে একটু নয়েজি একটা ইফেক্ট চলে আসছে টেক্সটের মধ্যে, তাই না? এই যে নয়েজি একটা ইফেক্ট চলে আসছে। এবার এই টেক্সটের কালারটাকে আমি জি বলেন। ব্যাকগ্রাউন্ডে যেটা এই যে লেটারটার উপর বসালাম না, ওইটাকে কি বলে? কোনটা? এই যে মানে যে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ই করলাম না, যে লেটার উপর বসালাম, যার কারণে একটু নয়েজি দেখাচ্ছে, ওই ব্যাকগ্রাউন্ডটাকে কি বলে? ওটাকে বলা হচ্ছে টেক্সচার বলে আর কি, বাট আপনারা সার্চ করবেন গুগলে। আমি যেটা দিয়ে সার্চ করেছি নয়েজ ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করেছি, ঠিক আছে? এই যে এই ব্যাকগ্রাউন্ডটা আমি নিয়েছি, নয়েজ ব্যাকগ্রাউন্ড। বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এবার আমি আচ্ছা, ঠিক আছে। টোটাল জিনিসটাকে সিলেক্ট করে কালারটাকে আমি এখান থেকে এই যে কালারটা যেটা আমি সিলেক্ট করেছিলাম মাই ডিজাইন কালারটাকে অ্যাপ্লাই করে দিলাম। সো আমার এখানে মাই ডিজাইন কালারটা অ্যাপ্লাই হয়ে গেল। হয়ে যাওয়ার পর এখন আমার নেক্সট যে কাজটা সেটা হচ্ছে এই যে এই শেপটা। এই শেপটাকে আমি কি বলেছিলাম? এই শেপটাকে আমি বলেছিলাম যে আমরা এটা আলাদা কপি করে রাখলাম। রাখার পর অবজেক্টে ক্লিক করে পাতে ক্লিক করে আমরা এখান থেকে অফসেট পাথ এখানে ক্লিক করব। অফসেট পাথে ক্লিক করার সাথে সাথে আপনারা লক্ষ্য করছেন যে এখানে আলাদা বাড়তি 10 পিক্সেল বাইরে একটা আলাদা শেপ চলে আসছে। আমি এটাকে 10 পিক্সেল থেকে একটু বড় করে দিচ্ছি, আমি 15 করে দিচ্ছি। 15 করে দিয়ে আমি ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করে দেওয়ার পর আমি এটাকে ইউনাইট করে নিব। ইউনাইট করে নিলাম। ইউনাইট করার পর আমরা এখান থেকে অবজেক্টে না, আমরা এখান থেকে স্ট্রোক কালারে নিয়ে আসবো। এই কালারটাকে কিসে নিয়ে আসলাম? স্ট্রোক কালারে নিয়ে আসলাম। এরকম স্ট্রোক কালারের সাইজটাকে আমরা একটু বড় করে দিব। তার আগে এটাকে আনগ্রুপ করে নিতে হবে। আনগ্রুপ করে নিলাম। এবার স্ট্রোক কালারটাকে সিলেক্ট করে স্ট্রোক কালারের সাইজটাকে একটু মোটা করে নিব। স্যার আমি এই অংশটা বুঝিনি, এটা আগে একটু দেখানো যাবে? এই অংশটা বুঝতে পারেন, তাই তো? হ্যাঁ, এই যে এক্সপ্যান্ড করলাম, তারপর আবার একটা স্ট্রোক হয়ে গেল, কিভাবে কি বুঝলাম না। আচ্ছা, এই যে এটা তো আমাদের আগের যে টেক্সটটা লেখার পরে জাস্ট আমরা এক্সপান্ড করে নিয়েছিলাম এই টেক্সটটা, তাই না? এই টেক্সটটাকে এবার সিলেক্ট করে আমরা অবজেক্টে ক্লিক করব। অবজেক্টে ক্লিক করে পাতে ক্লিক করব। পাতে ক্লিক করে অফসেট পাতে ক্লিক করলাম। অফসেট পাতে ক্লিক করে আমরা 15 পিক্সেল অফসেট করলাম। তার মানে কি এটার বাইরে 15 পিক্সেল একটা অফসেট থাকলো। এটাকে চাইলে আরেকটু বড় করে দিতে পারেন, আপনি 20 পিক্সেলও দিতে পারেন, নো প্রবলেম। সো আমরা 20 পিক্সেলই দিই। 20 পিক্সেল দিয়ে ওকেতে ক্লিক করে দিলাম। তাহলে আপনারা লক্ষ্য করেন যে এখানে একটা নতুন শেপ চলে আসছে এবং এটাকে আমরা কি করব? এখান থেকে ইউনাইট করে দিব। এই যে ইউনাইট করার ফলে কি হবে? এই যে একটা এই যে ই এবং এ দুটো ওভারল্যাপ হয়ে গেছে। তারপরে টি ইউ ওয়াই এগুলো একটার সাথে আরেকটা ওভারল্যাপ হয়ে গেছে। ইউনাইট করে দিলে সেই ওভারল্যাপিংটা চলে যেয়ে একটা অবজেক্টে রূপান্তর হয়ে যাবে। অলরাইট, সো আমি ইউনাইট করে দিলাম। ইউনাইটটা কিভাবে করব স্যার? ইউনাইট কিভাবে করব? আচ্ছা দেখেন, আমি আরেকবার একটু দেখাচ্ছি। এই অবজেক্টে ক্লিক করে আপনারা পাতে ক্লিক করে এই অফসেট পাতে ক্লিক করবেন। এখান থেকে 20 পিক্সেলের একটা অফসেট নিয়ে নিলাম, আমি ওকেতে ক্লিক করলাম। সো এই যে আমার এই শেপটা চলে আসছে, দেখেন এগুলো আলাদা আলাদা শেপ না, এই যে টোটাল জিনিসটা কি আলাদা একটা শেপ তৈরি হয়ে গেছে। এটার ভেতরে কিন্তু শেপ আছে, ওয়াই টি ইউ এ ই বি। এই বাহিরের যে শেপটা আমরা যেটা তৈরি করেছি, বাহিরের যে শেপটা আমরা তৈরি করেছি সেটাকে আমরা মেইনলি সিলেক্ট করব। এই শেপটা, এরপরে এই শেপটাকে আমরা ইউনাইট করব কোথা থেকে? এই যে পাথ ফাইন্ডার নামে একটা অপশন রয়েছে, এই পাথ ফাইন্ডার এখান থেকে ইউনাইট করে দিতে পারি, অথবা এই যে প্রপার্টিজ প্যানেলে এখানে পাথ ফাইন্ডার অপশনটা রয়েছে, এখান থেকে আপনারা ইউনাইট করে দিতে পারেন। সো পাথ ফাইন্ডার উইন্ডোটা যদি না পান, এখানে উইন্ডোতে ক্লিক করলে এই যে পাথ ফাইন্ডার একটা অপশন আছে, এখানে ক্লিক করলে এই যে এই প্যানেলটা শো হবে। দেন এই পাথ ফাইন্ডার প্যানেল থেকে আমরা এই যে এটা প্রথম যেটা আছে অপশন ইউনাইট, এখানে ক্লিক করে দিব। সো এটা ইউনাইট হয়ে গেল। এবার আপনি বাইরে ক্লিক করলে দেখবেন যে আপনার এই শেপটা আলাদা হয়ে গেছে। এবার এই শেপটাকে আপনি এই বরাবর বসায় এটার স্ট্রোকে নিয়ে আসবেন কালারটা। স্ট্রোকে কালারটা নিয়ে আসলে আপনার স্ট্রোকে দেখবেন যে একটা দাগের মতো চলে আসছে এবং স্ট্রোকের সাইজটাকে আপনি একটু বড় করে দিতে পারেন। এখান থেকে আমরা 15 পিক্সেল দিয়ে দিলাম স্ট্রোকের সাইজটা। সো দ্যাটস ইট। এভাবে করে আপনি একটা টেক্সটের স্ট্রোক আপনি তৈরি করে ফেলবেন। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, সো এই যে আমাদের টেক্সটের একটা শেপ বা টেক্সটের একটা কালার আমরা অ্যাপ্লাই করে ফেলার পরে আমরা এই টোটাল জিনিসটাকে ধরে একটা গ্রুপ করে দিব। গ্রুপ করে নিয়ে আসলাম। গ্রুপ করে নিয়ে এসে আমরা আমাদের এই জায়গাটাতে বসাবো, একটু ছোটো করে বসাই, এরকম বসালাম।
বসানোর পর আমরা এটাকে একটু রাউন্ডেড করবো, একটু কার্ভ বা একটু রাউন্ডেড করবো। এটা করার জন্য আমরা কিভাবে করতে পারি, তার আগে এটাকে রাউন্ডেড করার আগে একটা বিষয় বলে দিই। এই যেটার যে স্ট্রোকটা রয়েছে, স্ট্রোকটাকে আমরা এক্সপান্ড করে দিই। স্ট্রোকটাকে এক্সপান্ড করে ওকেতে ক্লিক করে দিলাম, তাহলে এটা এক্সপান্ড হয়ে গেল। অলরাইট, সো এরপর আমরা এটাকে সিলেক্ট করে আমরা অবজেক্টে ক্লিক করে ইনভেলপ ডিস্টোর্টে ক্লিক করে মেক উইথ ওয়ার্পে ক্লিক করব। মেক উইথ ওয়ার্পে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখছেন যে এরকম একটা শেপ চলে আসছে। সো ফর নাও আমি ওকেতে ক্লিক করে দিলাম, আমি খুব বেশি চেঞ্জ করলাম না, আমি এভাবে রেখে দিলাম। রেখে আপনারা এটাকে এভাবেও বসাতে পারেন, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। বা আপনারা যদি চান এটাকে আরও কাস্টমাইজ করতে চান সেটাও আপনি করতে পারেন। আপনি এখানে ক্লিক করে করে এখানে ক্লিক করে করে আপনি চেঞ্জ করতে পারবেন, নো প্রবলেম। এভাবে আপনি দিতে পারবেন, যেভাবে আপনার ভালো লাগবে আপনি সেভাবেই এটা ব্যবহার করতে পারবেন, নো প্রবলেম। সো আমরা যেটা দিব সেটা হচ্ছে গিয়ে স্যার এই স্টাইলগুলো কি আরো আছে, মানে এগুলো কি ডাউনলোড করা যায়? এই স্টাইলগুলো আপনারা নিজেরাও বানিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। যেমন এখানে এই যে এই স্টাইলটা এইভাবে আপনি দিতে পারেন, নো প্রবলেম। যেভাবে আপনার ভালো লাগে সেভাবে আপনি দিতে পারবেন, নো প্রবলেম। অলরাইট, আচ্ছা দেখেন এখানে একটা বিষয় দেখে, এই যে আর্ক, এই আর্কের যে অপশনটা রয়েছে এখানে, এখানে আপনারা যদি ডিরেক্ট সিলেকশন টুল নেন তাহলে দেখবেন যে এখানে অনেকগুলো প্যাটার্ন রয়েছে, অনেকগুলো অপশনস রয়েছে, তাই না? যেখানে অনেকগুলো এই যে পয়েন্ট রয়েছে, এই পয়েন্টগুলোকে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন, নো প্রবলেম। আপনার যেভাবে আপনার সুবিধা হয় সেভাবে আপনি এটাকে কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন। অলরাইট, সো আমি এই পয়েন্টগুলোকে একটু স্ট্রেট পয়েন্ট লাইন করে দিই। এই পয়েন্টগুলোকে সিলেক্ট করে আমি এখান থেকে অ্যালাইন করে নিব, সেন্টার অ্যালাইন। আচ্ছা হচ্ছে না, সেন্টার অ্যালাইন হচ্ছে না। সো আমি যেটা করবো, আমি আর নিব, আর নিয়ে এখান থেকে একটা এভাবে শেপ নিয়ে নিলাম, আর একটু নিচে নামাই নিই, এই বরাবর রাখলাম। রেখে এবার এই পয়েন্টগুলোকে এইটার বরাবর আমি রেখে দিব, এবং এখান থেকে এই যে কার্ভগুলো রয়েছে কার্ভগুলোকে আমি স্ট্রেট করে দিব এইভাবে। এই পয়েন্টটাকে ধরে আমি এটাকে একটু উপরের দিকে উঠাই নিয়ে আসবো। এই যে কাজটা আমি করতেছি এটাকে চাইলে আপনারা প্রথমেই করে নিয়ে আসতে পারতেন, কোনো প্রবলেম। এভাবে করে নিয়ে আসলাম, নিয়ে এসে এটাকে আমি স্ট্রেট লাইন করে দিই। এটাকেও সেম এভাবে নিয়ে এসে স্ট্রেট লাইন করে দিই। একইভাবে এই পয়েন্টটাকে ধরেও আপনি এই বরাবর নিয়ে আসতে পারেন। অলরাইট, সো মোটামুটি আমার এই ডিজাইনটা কমপ্লিট। এবার চাইলে এটাকে আপনি আর একটু কার্ভ করে নিয়ে আসতে পারেন নিচের দিকে, যেভাবে আপনার সুবিধা হবে ঠিক সেভাবে আপনি এই ডিজাইনটা তৈরি করতে পারেন ম্যানুয়ালি, কোনো সমস্যা নেই। অলরাইট, সো এই যে একটা শেপ আপনারা তৈরি করলেন, এবং এখানে এই যে বিয়ের যেই অংশটা এটা মনে হয় বেশি বামে চলে আসে, এটাকে একটু ডানে নিয়ে আসি। দ্যাটস ইট, এটাকে একটু স্ট্রেট করে দিই। অলরাইট, সো এই যে এভাবে করে আমরা একটা টেক্সট বা টাইপোগ্রাফি করলাম এবং এই লাইনটা ডিলিট করে দিলাম। অলরাইট, সো এইভাবে আমরা একটা টাইপোগ্রাফি, কাস্টমভাবে একটা টাইপোগ্রাফি আমরা ডিজাইন করে ফেললাম। এখন আমাদের নেক্সট কাজ হচ্ছে কি, এখানে আরও কিছু লেখা আমরা লিখতে পারি, বা যেটাই আমাদের ভালো লাগে সেভাবে আমরা করতে পারি। বিউটি লেখাটাকে একটু ছোট করে নিয়ে আসি, এই বরাবর রেখে এই বরাবর রাখলাম আমরা। ওকে, এবার এখানে আরেকটা বিষয় লক্ষ্য করেন যে এই ওয়াই এবং এই যে এই জায়গাটা একটু ওভারল্যাপ হয়ে গেছে, তাই না? এই জায়গাটা একটু ওভারল্যাপ হয়ে গেছে। এটা ঠিক করার জন্য আমরা একটা কাজ করতে পারি, আমরা সিম্পলি এখান থেকে একটা পেন টুল নিতে পারি। পেন টুল নিয়ে আমরা এই বরাবর একটা ড্র করি এবং এই বরাবর একটা ড্র করি। এই যে একটা লাইন ড্র করলাম, লাইনটা ড্র করার পর আমরা এটাকে কালারটাকে একটু ডার্ক করে নিয়ে আসি, ব্ল্যাক, এবং এটাকে স্ট্রোক কালারে নিয়ে আসি। এবার এই পেন টুল এবং এই ওয়াই এই দুটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল নিয়ে আমরা এই বাড়তি অংশগুলো আমরা এখান থেকে ফেলে দিই।
আচ্ছা, এখানে এটা ফেলা যাচ্ছে না, কারণ কি? কারণ হচ্ছে কি এটা এখনো স্টাইল আকারে আছে, এটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিতে হবে, এক্সপান্ড করে ওকে ক্লিক করে দিলাম। অলরাইট, সো এক্সপান্ড হয়ে গেল। এবার আমরা এইটা এবং এইটা এই দুটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এবার শেপ বিল্ডার টুল থেকে আমরা এগুলোকে ফেলে দিই। তাহলে এটা আর এটা ওভারল্যাপিংটা হচ্ছে না। আচ্ছা, আরেকটু বাকি আছে, এই যে এই জায়গাটা একটু জুম করে নেই, তাহলে দেখতে পারবো যে এখানে ওভারল্যাপিংটা যেন না হয়। পরবর্তীতে এই শেপটারও দরকার নেই আমার, এটা ডিলিট করে দেন, এটা ডিলিট করে দেন। সো এখানে আর ওভারল্যাপটা হচ্ছে না, এখানে একটা গ্যাপ রয়ে গেছে। সো এভাবে করে আমরা একটা টাইপোগ্রাফি তৈরি করলাম। এরপর আমরা আরো কিছু কাজ করতে পারি, সেটা কি রকম? সে আমরা এখানে একটা লাইন ড্র করলাম এভাবে। এই লাইনটাকে নিয়ে আমরা এখান থেকে স্ট্রোকের সাইজটাকে একটু বাড়িয়ে দিলাম এবং এখান থেকে আমরা এই শেপটা নিতে পারি, নো প্রবলেম। এটা নিয়ে এটার কালারটাকে আমরা দিয়ে দিব আমাদের মাই ডিজাইন কালারটা, এই যে কালারটা দিয়ে দিলাম। স্ট্রোকের সাইজটা বেশি মোটা হয়ে গেছে, একটু চিকন করে নিয়ে আসি, আই গেস 15 রাখি। 15 রেখে আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিই, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স। অলরাইট, এরপরে আমরা আরেকটা শেপ নিব এখান থেকে, এরকম একটা শেপ নিয়ে নিলাম, এটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে নিলাম। এটাকে জি বলেন স্যার, এই ডিজাইনগুলো কি ব্ল্যাক এন্ড হোয়াইটই হয় নাকি অন্য কোনো কালারও করা যায়? কোন ডিজাইনগুলো বুঝতে পারিনি? এটা আমরা যে ডিজাইনগুলো করতেছি, এটা যে কোনো কালার আপনি করতে পারবেন, এটার কোনো স্পেসিফিক সূত্র নাই যে এই কালারেই করতে হবে, বুঝতে পারছেন? হ্যাঁ। এটার ক্লায়েন্ট আপনার কাছে যে ও, কালারটা আচ্ছা। চাইবে সেই কালারেই আপনাকে করতে হবে, ক্লিয়ার? ও আচ্ছা, ঠিক আছে। সো এই যে দুটো শেপ আমি নিলাম, নেওয়ার পর আমরা এটাকে আরেকটু কাছাকাছি নিই, লাইক দিস। এরপরে আমরা এখান থেকে পলিগন টুল নিয়ে 6 সাইডের একটা পলিগন শেপ নিতে পারি, 6 সাইডেরও নেওয়া যায়, ওকে, নো প্রবলেম। সো আমরা এরকম একটা শেপ নিলাম, এটাকে দুই পাশ থেকে একটু চিকন করে নিয়ে আসলাম, এই পাশে একটু মোটা করে নিয়ে আসলাম, নিয়ে এসে আমরা এই জায়গাটা বসাই দিলাম। এবার নেক্সট যে কাজটা করব, এই দুটাকে সিলেক্ট করে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে এই বিউটি এবং এইটা, এই দুটাকে একসাথে রেখে আমরা সেন্টার অ্যালাইন করে নিলাম। অলরাইট, জি স্যার, দেখা যাচ্ছে স্যার। সো এখানে আমি যে কাজটা করেছিলাম, পরবর্তীতে কারেন্ট চলে যাওয়ার পর স্যার 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 রেকর্ডিং অন আছে স্যার। রেকর্ডিংটা অন করেছি। আচ্ছা, সো এখানে আমি একটা টেক্সট অ্যাড করে দিয়েছি, ফেস ইজ নট মাই বিউটি। এরপরে হচ্ছে গিয়ে যে জিনিসটা রয়েছে, যে এরপরে আমাদের এখানে একটা বিষয় রয়েছে। সো এখানে এই টোটাল জিনিসটাকে আমি সিলেক্ট করে আমি একটু ডান দিকে চাপাই হালকা, অলরাইট, এবং টেক্সটটা মোটামুটি ঠিক আছে। এরপরে বাদ বাকি যে জিনিসটা আছে, বিউটি ইজ মাই হার্ট। সো এই ধরনের একটা শেপ আমি তৈরি করেছি। এই ধরনের শেপ আসলে কিভাবে তৈরি করতে হয় বা কিভাবে তৈরি করা যায়, এগুলো খুবই সহজ কাজ। দেখেন, ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করেছি এই ডিজাইনটাতে, প্রথমে আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে গিয়ে এই যে এখানে একটা লাইন আমরা ড্র করেছি। আমি একটু কাজটা করে আরেকবার দেখাই আমি আপনাদেরকে, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আমি এটাকে এই জায়গায় রাখলাম। এরকম একটা শেপ আমরা কিভাবে তৈরি করতে পারি, এটার জন্য আমরা সিম্পলি একটা লাইন ড্র করব। এইভাবে একটা লাইন ড্র করলাম, অলরাইট। এই লাইনের কালারটার স্ট্রোক কালারটা দিব আমরা মাই ডিজাইন কালার, যেটা আমরা সেভ করে রেখেছি। এরপর আমরা এটাকে একটু নিচের দিকে নামিয়ে নিয়ে আসি, এই বরাবর, অলরাইট। এই বরাবর নামিয়ে নিয়ে এসে আমরা এটাকে সেন্টার অ্যালাইন করে নিব। এটাকে সিলেক্ট করে অল্টার বাটন প্রেস করে আমরা এটাকে সেন্টার অ্যালাইন করে নিলাম। সেন্টার অ্যালাইন করে নেওয়ার পর আমরা এটাকে এবার এই লাইনটাকে সিলেক্ট করে এটার স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দিব। সে আমরা এখান থেকে 15 করে দিলাম, 15 করে দিলাম। এখান থেকে ইউনিফর্ম দেওয়া আছে, আমরা এখান থেকে
উইথ প্রোফাইল 4 এটাকে আমরা সিলেক্ট করে দিলাম। সো আমাদের এরকম একটা শেপ চলে আসলো। আসার পর আমরা এটাকে আরেকটু চিকন করে দিই, এটা বেশি মোটা হয়ে গেছে, এটা 10 পিক্সেল করে দিই, 10 পিটি। সো 10 পিটি করে দিলাম। 10 পিটি করে দেওয়ার পর এখানে আমরা যেহেতু আমাদের টেক্সটটা হচ্ছে বিউটি ইজ মাই হার্ট, সো আমরা এখানে হার্ট বিট একটা অ্যাড করব। সো হার্ট বিট অ্যাড করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি এই লাইনটাকে আমরা সিলেক্ট করে এটার মধ্যে পেন টুল নিয়ে আমরা এখানে কিছু লাইন ড্র করবো লাইক দিস। এখানে এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, কয়েকটা পয়েন্ট নিয়ে নিলাম। অলরাইট, এবার ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এই পয়েন্টটাকে ধরে আমরা হালকা একটু উপরের দিকে উঠাই নিয়ে আসলাম। এই পয়েন্ট, এখানে আরেকটা পয়েন্ট নেই, এবং এই যে পয়েন্টটা রয়েছে এই পয়েন্টটাকে আমরা একটু নিচের দিকে ড্র্যাগ করি এইভাবে, এবং এই পয়েন্টটাকে আমরা এখানে থাকুক এটা, এখানে আমরা আরেকটা নতুন পয়েন্ট নিয়ে নিব এই জায়গায়, এই বরাবর আরেকটা পয়েন্ট নিয়ে আমরা এটাকে এইভাবে উঠাই দিলাম উপরে, এবং এই পয়েন্টটাকে আমরা একটু বামের দিকে নিয়ে আসি, এই পয়েন্টটাকে একটু নিচের দিকে নামাই নিয়ে আসি, বা একটু এদিকে নিয়ে আসতে পারি আমরা। এই পয়েন্টটাকে ধরে হালকা দ্যাটস ইট, এবং এই পয়েন্টটাকে ধরে আরেকটু অলরাইট। সো এখানে একটা হার্ট বিটের মতো আমরা তৈরি করার চেষ্টা করলাম, মোটামুটি ঠিক আছে। অলরাইট, এখানে নেক্সট যে কাজটা রয়েছে, নেক্সট কাজ হচ্ছে যে টেক্সট। এই টেক্সটটা আপনারা লিখতে পারবেন। সো আমি এখানে আরবো বোল্ড এবং ফন্ট সাইজ এটা রেখে আমি এখানে একটা টেক্সট নিয়ে নিলাম। সো আমি এই টেক্সটটাকে এই জায়গাটায় রেখে দিলাম, বিউটি ইজ মাই সামথিং লিখে আমি এটাকে রাখলাম। অলরাইট, এরপরে আমরা এখানে যে নেক্সট যে কাজটা করবো সেটা হচ্ছে এখানে একটা হার্টের সিম্বল আমরা এখানে বসাবো, হার্টের সিম্বল। সো হার্টের সিম্বল আমরা কোথায় পাবো? হার্টের সিম্বল চাইলে আমরা নিজেরা তৈরি করে নিতে পারি, অথবা এখানে এই যে এখানে ব্রাশেস যে প্যানেলটা আছে, ব্রাশেস প্যানেলে ক্লিক করে এই যে ব্রাশেস প্যানেলের নিচে বাম পাশে ব্রাশ লাইব্রেরিজ মেনুস নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে এখানে অ্যারোসে ক্লিক করে প্যাটার্ন অ্যারোসে যদি আপনারা ক্লিক করেন তাহলে এই যে এই শেপগুলো পাবেন। এখান থেকে আপনারা যে কোনো একটা লাইন ড্র করেন, যে কোনো একটা লাইন আমি ড্র করলাম, ড্র করে আমি জাস্ট এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে এই যে এখানে প্যাটার্নটা চলে আসবে। প্যাটার্নটা যদিও দেখা যাচ্ছে না, অনেক ছোট। সো এই প্যাটার্নটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে স্ট্রোকের সাইজটাকে একটু বড় করে দিব। বড় করে দিলে আপনারা লক্ষ্য করছেন যে এখানে আমি হার্ট শেপের বেশ কয়েকটা জিনিস দেখতে পাচ্ছি। সো এবার আমি এটাকে সিলেক্ট করে অবজেক্টে ক্লিক করে আমি এখান থেকে এক্সপান্ড করে নিব। এই যে আমি এখান থেকে হার্টটা নিলাম, এই হার্টটা আপনারা ফন্ট অসাম থেকেও নিতে পারেন। সেটা কিভাবে? এটাকে আপনি সিলেক্ট করে অল্টার বাটন প্রেস করে আপনি এখানে রেখে এখানে জাস্ট লিখে দেন হার্ট, HEART, হার্ট। হার্ট লিখে এটার ফন্টটাকে আপনি একটু চেঞ্জ করে দেন। এখানে ফন্টে ক্লিক করেন, ফন্টে ক্লিক করে ফন্ট অসামে ক্লিক করে আপনাকে দেখতে হবে যে অ্যাকচুয়ালি কোনটাতে আপনার হার্ট শেপটা আসে। সো এখানেও দেখেন একটা হার্ট শেপ চলে আসছে। এটাকে জাস্ট Ctrl+Shift+O দিয়ে আউটলাইন করে নিলেই এটা একটা হার্ট শেপ হয়ে যাবে। সো যে কোনো একটাভাবে আপনি হার্টের শেপ নিতে পারবেন, নো প্রবলেম। অথবা আপনি চাইলে গুগল থেকে যে কোনো একটা ইমেজের হার্ট শেপের ইমেজও আপনি ব্যবহার করতে পারবেন, ইটস নট এ বিগ ডিল। সো আমি এই ইমেজটা দেখাই, এই ইমেজটা কীভাবে আমি নিলাম। এটাকে রাইট ক্লিক করে আনগ্রুপ করতে হবে, আনগ্রুপ করার পর আবার ক্লিক করতে হবে, রাইট ক্লিক করে আবার আনগ্রুপ করতে হবে, আবারও রাইট ক্লিক করে রিলিজ কম্পাউন্ড পাথে ক্লিক করতে হবে। সো এটা রিলিজ কম্পাউন্ড পাথ হয়ে গেল। এরপর বাড়তি অংশগুলো আমরা ডিসিলেক্ট করে ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আমরা এটাকে একটু রোটেট করে নিলাম, একটু বড় করে নিলাম, এবং আপনারা লক্ষ্য করতে পারছেন যে হার্টটা কিন্তু একটু বড়, মানে চ্যাপটা হয়ে আছে হার্টটা। সো হার্টটাকে একটু সিলেক্ট করে অল্প একটু সামান্য একটু নিচের দিকে ড্র্যাগ করে নিলে হার্টের শেপটা সুন্দর হয়ে যাবে। সো এখানে যে হার্টের শেপটা রয়েছে এই হার্টের চাইতে, এই হার্টের শেপের চাইতে এই হার্টের শেপটা একটু বেশি সুন্দর। কারণ কি? কারণ এই হার্টের শেপের এই নিচের দিকটা একটু রাউন্ডেড, বাট এটা একটু কর্নার হয়ে আছে, দেখতে আসলে ভালো লাগে, একটু বেশি ন্যাচারাল মনে হয়। স্যার একটা মনে হয় ছেলেদের, একটা মনে হয় মেয়েদের। আচ্ছা, যাই হোক, হ্যাঁ। সো এটা দেখতে অনেকটা ছেলেদের মতো লাগতেছে, এটা দেখতে একটু মেয়েদের মতো লাগতেছে। যাই হোক, সো আমি এটাকে কি করলাম, এটাকে আমি সিলেক্ট করে একটু নিচের দিকে এভাবে ট্র্যাক করে নামিয়ে নিয়ে আসলাম, বা একটু বড় করে নিয়ে আসতে পারি, নো প্রবলেম।
সো এইভাবে আমি এই শেপটাকে তৈরি করলাম। তৈরি করার পর এখন আপনারা আরেকটা বিষয় লক্ষ্য করেন যে এটার ভেতরকার যেই দাগটা সেটা হোয়াইট হয়ে আছে এবং বাহিরের যে দাগগুলো সেটা ব্ল্যাক হয়ে আছে। এই কাজটা করার জন্য আপনাদেরকে এই লাইনটাকে ফার্স্টে এক্সপান্ড করে নিতে হবে। এটা তো একটা লাইন, স্ট্রোকটা, এই স্ট্রোকটাকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে নিতে হবে। সো অ্যাপিয়ারেন্স করে নিলেন, করে নেওয়ার পর নেক্সট যে কাজটা রয়েছে এটাকে একটু নিচের দিকে নামাই দিই বা হার্টটাকে একটু উপরে বা বামের দিকে ডানের দিকে চাপায় আমরা একটু উপরের দিকে নিয়ে আসলাম, নিয়ে এসে এই দুটাকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর নেক্সট যেই কাজটা রয়েছে, নেক্সট কাজটা হচ্ছে আপনি এখান থেকে শেপ বিল্ডার টুল নিয়ে এই বাড়তি অংশগুলো আপনি ফেলে দিবেন। অলরাইট, অল্টার বাটন প্রেস করে ধরে আমরা এখানে ক্লিক করলাম, এটা ডিলিট হয়ে গেল। এই যে এখানে কিছু কিছু জায়গায় এই যে এই প্রবলেমগুলো থাকে এগুলোকেও আপনাকে ঠিক করে ফেলতে হবে। এরপরে এই যে এইটা ফেলে দিবেন, এইটা ফেলে দিবেন, এই যে ছোট্ট একটা রেক্ট্যাঙ্গেল আছে, ট্রায়াঙ্গেল ছিল সেটাও ফেলে দিয়েছি। সো এখন কিন্তু আমাদের মোটামুটি একটা শেপ তৈরি হয়ে গেছে। এরপরে আপনি এখানে বিউটি ইজ মাই হার্ট এই কথাটাকে আপনি এখানটাতে রেখে দিতে পারেন। এখানে আমি লিখে দিলাম জাস্ট হার্ট। অলরাইট, সো এইভাবে করে আমরা আমাদের টাইপোগ্রাফিটা কমপ্লিট করে ফেললাম। টেক্সটের যে টাইপোগ্রাফিটা রয়েছে সেটা আমরা কমপ্লিট করে ফেললাম। সো এটাকে একটু উপরের দিকে যদি আমি নিয়ে আসি, হালকা উপরে, দ্যাটস ইট, আমি নিয়ে আসি। স্যার হার্টটা মনে হয় একটু নিচে নামবে, হার্টটা নিচে নামবে, লেখাটা না না হার্টটা লেখাটা একটু নিচে নামবে, টেক্সটটা না না, এটা দেখেন এটা এই অ্যালাইনে আছে, একদম এই অ্যালাইনে আছে, ওয়াইটা নিচে নামবে, এটা স্বাভাবিক, বাট অ্যালাইনমেন্টটা ঠিক আছে, ঠিক আছে। না স্যার মনে হচ্ছে হার্টটা উপরে চলে গেছে সেরকম। এই হার্টের কথা বলছেন না এই হার্টের কথা বলছেন? স্যার টেক্সটের কথা বলছিলাম। আচ্ছা, টেক্সটটা উপরে চলে গেছে বেশি মনে হচ্ছে? না না, টেক্সটটা উপরে চলে যাচ্ছে মনে হচ্ছে এই কারণেই যে এখানে দেখেন মানে এই স্মল লেটার দূরত্ব এবং এই দূরত্ব সেম, বুঝতে পারছেন? এটা হয়তো বা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে, বাট অ্যাকচুয়ালি দেখেন একই লাইনে আছে। এখানেও যদি আপনি ক্লিক করেন এই যে স্মল লেটারগুলো একই লাইনে আছে, এইচ এবং বি একই লাইনে আছে, এই যে এইচ এবং বি একই লাইনে আছে। না স্যার মাঝে মাঝে এরকম মনে হয় আর কি, চোখে দেখলে মনে হয় যে না এটা ঠিক নাই, যখন আসলে এই গাইডলাইন টেনে তারপরে করি তখন মনে হয় যে না আসলে তো ঠিক আছে। জি জি, এটা আসলে আপনি প্রিন্টে গেলে ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। সো এটাতে আমরা একটু গ্যাপটা বাড়িয়ে দিলাম। নেক্সট যে কাজটা করেছি এই যে এখানে লাইনগুলো, এই যে লাইনগুলো আমি ড্র করেছি, বেশ কয়েকটা লাইনস ড্র করা হয়েছে। সো এই লাইনগুলো ড্র কিভাবে করেছি, লাইনগুলো ড্র করাও খুবই সহজ। দেখেন আমি জাস্ট এখানে একটা লাইন ড্র করব, এই যে এইভাবে একটা লাইন ড্র করলাম। লাইনটা ড্র করে দেন আমি এখান থেকে এই যে ব্রাশে ক্লিক করলে এই যে এখানে দেখবেন যে একটা মাল্টি লাইন্সের একটা অপশন রয়েছে, মাল্টি লাইন্স। এই মাল্টি লাইন্সে আপনি ক্লিক করেন, মাল্টি লাইন্সে ক্লিক করলে এখানে অনেকগুলো লাইন চলে আসবে, দেখতে পাচ্ছেন? এই যে এখানেও বেশ কয়েকটা লাইন চলে আসছে। এবার লাইনগুলোকে যদি আপনি একটু বড় করতে চান তাহলে এটার স্ট্রোকের এই সাইজটাকে আপনি যদি বাড়িয়ে কমিয়ে দেন তাহলে দেখবেন লাইনগুলো একটু বড় ছোট হচ্ছে। সো আমি আপাতত এইভাবে নিলাম, 2pt নিলাম। 2pt নিয়ে আমরা লাইনগুলোকে সিলেক্ট করে আমরা একটু নিচের দিকে নামাই নিয়ে আসি, আর পিক্সেল নিচে নামাই। এরপর আমরা এটাকে 3 পিক্সেল করে দিতে পারি, ওকে 3 পিক্সেল করে দিতেই পারি। 3 পিক্সেল করে দিলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই লাইনটা ড্র হয়ে গেছে এবং এই লাইনের স্ট্রোকের কালারটাকে আমরা আমাদের যেই কালারটা রয়েছে এখান থেকে সোয়াচেসে দিব, RGB। অলরাইট, আচ্ছা এটাকে আগে এক্সপান্ড করে নিতে হবে। অবজেক্টে ক্লিক করে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, এক্সপান্ড করে নিলাম। এক্সপান্ড করে অবজেক্ট থেকে এখানে দেখেন অনেকগুলো দাগ আছে, বুঝছেন? ডট 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 অনেকগুলো ডট রয়েছে। এই ডটগুলোকে সিম্পলিফাই করার জন্য আমরা অবজেক্টে ক্লিক করে পাথে ক্লিক করে সিম্পলিফাই পাথে ক্লিক করে দিব এবং এখান থেকে আমরা এই যাই হোক এটা হচ্ছে না। সো এখান থেকে এটা গ্রুপ করা আছে দেখুন, সেটাকে রাইট ক্লিক করে আগে আনগ্রুপ করে নিতে হবে।
অলরাইট, সো এখানে আমরা যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এটাকে আনগ্রুপ করে নিতে হবে। আনগ্রুপ করে নেওয়ার পর এখানে এই যে অনেকগুলো পাথ রয়েছে, তাই না, অনেকগুলো পাথ রয়েছে। সো এই পাথগুলোকে সিলেক্ট করে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে শিফট চেপে আমরা এগুলোকে সবগুলোকে সিলেক্ট করলাম। অলরাইট, এটাকেও স্যার এত কষ্ট না করে একটা লাইন ড্র করে নিলেই তো সহজ হয় স্যার। লাইন ড্র করে নিলে অবশ্যই সহজ হয়, বাট আমি একটু দেখাই দিলাম আসলে প্রসেসটা, ঠিক আছে। সো এরপর থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে কি এখান থেকে আমরা হয়ে গেল এই কালারটাকে আমরা আমাদের এই যে ডিজায়ার্ড কালারটা দিয়ে দিলাম, দিয়ে আমরা এটাকে গ্রুপ করে ফেলি, কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে ফেললাম। গ্রুপ করে ফেলার পর আচ্ছা, এটাকে আমরা সিলেক্ট করি, সিলেক্ট করে এটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে অবজেক্টে ক্লিক করে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, দেন অবজেক্টে ক্লিক করে আবার এক্সপান্ড করে নিলাম, ওকেতে ক্লিক করে দিলাম। এরপর আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে দিলাম। ইউনাইট কি হবে? ইউনাইট হচ্ছে না। আচ্ছা, যাক, ইউনাইট না হলেও কোনো সমস্যা নাই। আমরা নেক্সট যে কাজটা করবো এখান থেকে পেন টুল নিব, পেন টুল নিয়ে আমরা এই বরাবর একটা লাইন ড্র করলাম, এই বরাবর। এরপর আমরা এই লাইনটাকে স্ট্রোক কালারে নিয়ে আসলাম এবং এই লাইনটাকে আমরা কপি করে এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে এটাকে আমরা রিফ্লেক্ট করে দিব, এভাবে রিফ্লেক্ট করে দিলাম। রিফ্লেক্ট করে দিয়ে এটাকে হালকা একটু বামিয়ে নিয়ে আসলাম, দ্যাটস ইট। এরপর এই লাইনগুলা সবগুলাকে সিলেক্ট করলাম, এই শেপটাকেও সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই শেপ বিল্ডার টুল থেকে আমরা এগুলাকে ফেলে দিব, এই যেগুলোকে ফেলে দিব। এগুলোকে ফেলে দিলাম। অলরাইট, ফেলে দেওয়ার পর এই যে লাইন দুটো আমরা ড্র করেছি এই লাইন দুটাকে সিলেক্ট করবো। এই লাইন দুটো আমাদের দরকার নেই, বা রাখলেও রাখতে পারেন, কোনো সমস্যা নাই, বাট আমি ফেলে দিচ্ছি। অলরাইট, সো এইভাবে করে আমরা এই যে আমাদের ডিজাইনটা তৈরি করে ফেললাম। ক্লিয়ার? সো এই টি শার্টের যে ডিজাইনটা আমরা করলাম এটাকে চাইলে এবার আমরা মক আপে বসাতে পারি, বা আমাদের আবারতি যে জিনিসগুলো আছে এগুলো আমরা ফেলেও দিতে পারি, নো প্রবলেম। এখন যদি আপনার মনে হয় যে না আমি এটার কালারটা চেঞ্জ করে ফেলবো, এটার কালারটা আমি এখানে যেভাবে আছে সেভাবে আমি রাখবো না, চেঞ্জ করে ফেলবো, সেটাও আপনি করতে পারেন, নো প্রবলেম। আপনি জাস্ট এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে এই যে আমাদের কালার চেঞ্জ করার রিকালার যে আর্টওয়ার্ক এখানে ক্লিক করে রিকালার আর্টওয়ার্কে গেলে তো আপনি এখান থেকে কাস্টমভাবে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। সো এখান থেকে আপনি এই কালারটা অ্যাসাইন করে দিতে পারেন, এই যে কালার চেঞ্জ করে দিলে অটোমেটিক কালারগুলো চেঞ্জ হবে, রাইট। আপনি এই কালারটা দিয়ে দিলেন, ব্লু কালার বা যেটা আপনার ভালো লাগে আপনি সেই কালারটাই আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এখান থেকে এই কালারটাকে চেঞ্জ করে আপনি এখানে অ্যাসাইন করে দিতে পারেন। স্যার এই যে ইমেজটা এটা তো কালার চেঞ্জ হচ্ছে না স্যার। ইমেজের কালারটাও চেঞ্জ হবে, এই যে এখান থেকে কালারটা চেঞ্জ করেন, এই যে ইমেজের কালারটাও চেঞ্জ হবে। আপনি যে কালারটা দিবেন সেই কালারটা ইমেজে চলে আসবে, ঠিক আছে। ঠিক একইভাবে আপনি এটারও কালার, এই যে ফেস ইজ নট মাই, এটার কালারটাও আপনি চেঞ্জ করে নিতে পারেন। এখানে ক্লিক করে আপনি এখান থেকে এই যে আপনি এটার কালারও চেঞ্জ করে ফেলতে পারবেন, নো প্রবলেম। সো যেভাবে আপনার সুবিধা হবে সেভাবে। স্যার শুধু ওই যে একটা গোলাপের কালারটা একটু চেঞ্জ করে দেখেন তো স্যার। শুধুমাত্র গোলাপ? জি স্যার। আচ্ছা, শুধুমাত্র গোলাপ চেঞ্জ করতে হলে আপনাকে শুধুমাত্র গোলাপটাকে আগে সিলেক্ট করতে হবে। সো এটা কি আকারে আছে দেখেন, এটা কিন্তু আপনার গ্রুপ আকারে আছে। সো আপনি ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করলে এই যে গোলাপটা সিলেক্ট হলো। গোলাপের মধ্যেও কিন্তু আপনার দুইটা কালার আছে, একটা হচ্ছে হোয়াইট, একটা হচ্ছে ব্ল্যাক। সো আপনি এই ব্ল্যাক কালারটাকে যদি সিলেক্ট করতে চান, এই যে ব্ল্যাক কালারে সিলেক্ট করলেন, এটা সম্পূর্ণ ব্ল্যাক কালারটা সিলেক্ট হয়ে গেল। এবার আপনি এটার মধ্যে যদি আপনি রেড কালার কিংবা পিঙ্ক কালার যেটাই আপনি দিতে চান, রেড কালারটা ভালো লাগবে না, এখানে ব্লু কালারটা ভালো লাগবে, স্কাই ব্লু কিংবা এই ব্লুটাও দিতে পারেন। এই কালারটা যদি আপনারা দেন, স্যার ভায়োলেট কালার দেন তাহলে ভায়োলেট কালারটাও আপনারা দিতে পারেন, নো প্রবলেম। বা এখানে আপনি ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এই কালারটাকে সিলেক্ট করেন, এখান থেকে আপনি ভায়োলেট কালারটা দিয়ে দিতে পারেন, ভায়োলেট কালারটা দিয়ে দিতে পারেন, নো প্রবলেম। এই যে কালারটা চেঞ্জ হয়ে গেছে, ক্লিয়ার আপু? এইভাবে করে আপনারা কালারটা চেঞ্জ করতে পারবেন। তারপরে এই যে এখানকার এই টেক্সটের এই কালারটা যদি আপনি চেঞ্জ করতে চান, এই কালারটা আপনি চেঞ্জ করে ফেললেন। আবার সেম ভাবে আপনি যদি এখানকে এই কালারগুলো চেঞ্জ করতে চান,
স্যার পুরো ডিজাইনটা খুব সুন্দর হয়েছে, কিন্তু মেয়েটার মুখের দিকে তাকাইলে হরর মুভির কথা মনে পড়ে। আচ্ছা, এটার থিমটা হচ্ছে কি মানে হ্যাঁ একটু হরর মুভির মতোই লাগছে, যে ফেস ইজ নট মাই বিউটি, বিউটি ইজ মাই হার্ট। সো এইভাবে আপনারা তৈরি করতে পারেন। এখানে আমি যেটা আসলে মিন করছিলাম যে এখানে অনেক ধরনের ডিজাইন রয়েছে, আর আপনার ফেজের সাথে আপনার একটা লেখা ঠিক আছে, পারফেক্ট। সো এখানে অনেক কিছু আছে, এই জিনিসগুলো আপনারা তৈরি করতে পারবেন। আপনারা জাস্ট এখান থেকে এলিমেন্টগুলো নেবেন, একদম হুবহু কপি করবেন না, কারণ কি এগুলো ফ্রি, এগুলো সবাই ব্যবহার করছে। সো এই কারণে আপনারা এখান থেকে প্রয়োজন মতো আপনাদের এলিমেন্টগুলো কালেক্ট করেন, এলিমেন্ট কালেক্ট করে দেন আপনি আপনার মতো করে ডিজাইন করেন। দেখেন এখানে যে এই বোন মানুষটার মুখ, এই বোন মানুষটার মুখ কিন্তু এই যে এখানেও আছে সেম জিনিস, বাট এটা কাস্টমাইজ করা, এখানে ক্যাপ করানো, এখানে ক্যাপ ছাড়া। এখানে কিন্তু ওর মুখে কোনো সিগার নাই, এখানে ওর মুখে একটা সিগার আছে, রাইট? এই যে একটা সিগারের মতো আছে, সেম থিং। সো একটু কাস্টমাইজ করে, একটু চেঞ্জ করে করে আপনারা দেখবেন যে অনেক সুন্দর সুন্দর জিনিস কিন্তু অলরেডি এখানে দেওয়া আছে। জাস্ট আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি এখন নিজস্ব ক্রিয়েটিভিটি অ্যাড করা, কাস্টমাইজ করা, ঠিক আছে? এবার এই সেম জিনিসটাকে যদি আমরা মকআপে বসাতে চাই, কিভাবে মকআপে বসাইতে পারবেন বলেন তো? কিভাবে মকআপ করা যায়? এনি আইডিয়া? একটা টি-শার্টের মকআপ ডাউনলোড দিতে হবে। একটা টি-শার্টের মকআপ আমাদেরকে ডাউনলোড করতে হবে। আচ্ছা, টি-শার্টের মকআপ আপনারা বিভিন্ন ফ্রি সাইটগুলোতে পাবেন। যেমন এই ফ্রিপিকেই আপনারা যদি টি-শার্ট ডিজাইন লিখে টি-শার্ট মকআপ লিখে যদি সার্চ করেন, আপনারা অনেক টি-শার্টের মকআপ পাবেন। এখানে নেটের স্লো। এই যে টি-শার্ট লিখে, এই যে এখানে অনেক টি-শার্ট রয়েছে, টি-শার্টের অনেক মকআপ রয়েছে, যেগুলো কিন্তু টি-শার্টের মকআপ। এই যে ভিন্টেজ কালার, মেরিন, প্রিন্ট টেমপ্লেট, এগুলো অনেক মকআপ আছে। আপনারা বিভিন্ন মকআপ আপনারা ডাউনলোড করতে পারবেন। এখানে অনেক মকআপ আছে, সব ধরনের মকআপ আছে। টি-শার্ট মকআপ, মকআপ, বই, বুক কাভার পেজ মকআপ, তারপরে হচ্ছে কি আপনাদের লোগো মকআপ, অনেক কিছু, অনেক মকআপ আপনারা ফ্রিতে এখান থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। অলরাইট? সো আমি এই যে এই ধরনের মকআপও আপনারা পাবেন। সো আমি একটা টি-শার্ট মকআপ লিখে যদি সার্চ করি, হোয়াইট টি-শার্ট মকআপ। অবশ্যই আমরা হোয়াইটের মধ্যে যদি প্রিন্ট করতে চাই তাহলে হোয়াইট রাখবো, ব্ল্যাকের মধ্যে প্রিন্ট করতে চাইলে আমাদের ডিজাইনটাকে ব্ল্যাক করে ফেলবো, হোয়াইট করে ফেলবো। সো এভাবে আমরা আমাদের কালারটা ঠিক রাখবো। নেটও খুব স্লো আজকে, কারেন্ট প্রবলেম, নেট প্রবলেম, মানে সব দিক থেকে ঝামেলা। দেখেন এই ডিজাইনটা মকআপটা বসাইছে ব্ল্যাক কালারের টি-শার্টের উপরে, যার কারণে ওর মেইন যে ডিজাইনটা এটা রেখেছে হোয়াইট। যদি হোয়াইট কালারের টি-শার্টের উপরে প্রিন্ট হয় তাহলে হচ্ছে কি আপনার ডিজাইনটা থাকতে হবে ব্ল্যাক, সে এই যে এই ব্ল্যাকের মতো এরকম। সো এইভাবে করে কালার টালার আপনারা ঠিক করে নেবেন। তো যাই হোক, আমি মকআপটা আসলে নেটের প্রবলেম। এই যে হোয়াইট কালারের যে ইয়েটা আছে, যে টি-শার্ট মকআপ ইমেজেস ফ্রি ভেক্টর, এটা হচ্ছে গিয়ে ফ্রি পিকে আছে, এটাও ফ্রি পিকে আছে। সো এই ধরনের টি-শার্টগুলো আপনারা পাবেন, ফ্রন্টের ডিজাইন, ব্যাকের ডিজাইন সবই পাবেন আপনারা, ঠিক আছে? সো এই যে এই টি-শার্টগুলো, এই যে এই টি-শার্টের মকআপটাও আপনারা ফ্রি পিকে পাবেন। এগুলো ডাউনলোড করবেন, ডাউনলোড করে জাস্ট মকআপে আপনারা এই ডিজাইনটাকে বসাই দিবেন। অলরাইট? এই যে গিটারটা, এই গিটারের যদি আপনি ব্যবহার করতে চান, গিটার ব্যবহার করে একটা টি-শার্ট হতে পারে, তাই না? গিটার কাঁপতে জানে, এরকম কিছু একটা লিখে আপনি দেখাইতে পারেন, নো প্রবলেম। সো ওভারঅল আজকে এইটাই থাকলো, এই ডিজাইনটাই দেখালাম। আরেকটা বিষয় একটু আপনাদেরকে দেখাতে চাই, সেটা হচ্ছে গিয়ে ইলাস্ট্রেটরে, ফটোশপে কিভাবে বাংলা লিখবেন। ইলাস্ট্রেটর বা ফটোশপে সাধারণত আপনার সরাসরি অভ্র কাজ করে না, অভ্র দিয়ে আপনারা সরাসরি লিখতে পারবেন না। কারণ কি? কারণ হচ্ছে গিয়ে ফন্টটা ভেঙে যাবে। সো এই কারণে আপনারা যদি কেউ বিজয়ের কাজ জানেন, বিজয়ের কাজ পেরে থাকেন, তাহলে বিজয়ের ফন্ট আপনাদেরকে ফার্স্টে ইনস্টল করে নিতে হবে। প্রথমে আপনাদেরকে বাংলা ফন্ট ইনস্টল করে নিতে হবে। আমি আপনাদেরকে যেই ফন্টগুলো দিয়েছি সেখানে বাংলা অনেক ফন্ট রয়েছে, সেই ফন্টগুলো ব্যবহার করেও কিন্তু আপনারা এই বাংলা টাইপিং করতে পারেন।
যাই হোক, যেটা দেখাচ্ছিলাম যে ফার্স্ট অফ অল আমাদেরকে বাংলা টাইপ করতে হলে আমাদের সিস্টেমে বাংলা ফন্ট থাকতে হবে। বাংলা ফন্টগুলো এই যে এখান থেকে আমাদেরকে বাংলা যে কোনো একটা ফন্ট আগে আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে, দেন আমরা এখানে লেখালেখি করতে পারবো। সে আমার এখানে অনেকগুলো ফন্ট রয়েছে, আমি এই ফন্টটা নিলাম। এই ফন্টটা নেওয়ার পর আমি এখান থেকে এই যেহেতু আমি বিজয়তে টাইপিং করতে পারি না, সে কারণে আমি অভ্রতে টাইপিং করব। অভ্রতে টাইপিং করলে, অভ্র যদি আমাদের সিস্টেমে ইনস্টল করা থাকে, তাহলে এই অভ্রর আইকনে রাইট ক্লিক করলে এখানে টুলস নামে একটা অপশন রয়েছে। টুলস থেকে আপনার ইউনিকোড টু বিজয় টেক্সট কনভার্টার, এই ইউনিকোড টু বিজয় টেক্সট কনভার্টারে আপনি যদি এখানে টাইপ করলে সিলেক্ট করলে এই যে আপনার কাছে এরকম বিজয় কনভার্টার চলে আসবে। এরপরে আপনি এখান থেকে কিবোর্ড থেকে F12 অথবা এই আইকনে ক্লিক করবেন। কিবোর্ড থেকে F12 অথবা এই আইকনে ক্লিক করলে আইকনটা দেখেন বাংলা আইকন হয়ে গেছে। এরপরে আপনি এখানে যা কিছু লিখবেন তখন বাংলা লেখা আসবে। এখনো হয় নাই, আবার ক্লিক করতে হবে। এই যে এবার বাংলা আসছে, F12 প্রেস করলে বাংলা লেখা আসবে। সো আমরা এখানে লিখলাম বাংলাদেশ লিখলাম আমরা অভ্র দিয়ে। এরপর আমরা কনভার্ট টু বিজয়তে ক্লিক করলাম। এখন এই বাংলাদেশ লেখাটাকে আমরা কপি করব, যেটা বিজয়তে আমরা কনভার্ট করেছি সেটা কপি করব, Ctrl+C দিয়ে কপি করব। এবার আমরা এখানে পেস্ট করে Ctrl+V দিয়ে পেস্ট করব। তাহলে এবার আমাদের এখানে আপনারা লক্ষ্য করছেন যে বাংলা লেখাটা চলে আসছে, বাংলাদেশ। এখন কথা হচ্ছে, যদি আমরা অভ্র টেক্সটটাকে কপি করি Ctrl+C দিয়ে, এবং আমরা যদি এখানে পেস্ট করি, ডাবল ক্লিক করে Ctrl+V দিয়ে পেস্ট করি, এখানে দেখেন টেক্সটটা কি আসছে, বাংলা 10-এ। মানে এই একার, আকার, রস্বীকার এগুলার বানানটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, মানে আপনার এই উল্টাপাল্টা হয়ে যায়। এবং ফন্টের স্টাইল দেখেন এইটা, কিন্তু এই ফন্টটা কি আসছে, এই ফন্টটা আসছে হচ্ছে গিয়ে নির্মালা UI। আপনি যদি এই ফন্টের স্টাইলে আনতে চান তাহলে কিন্তু এটা কাজ করবে না, এবং এই ফন্টগুলো কাজ করবে, কিন্তু এগুলারও আপনার ঝামেলা করে। ঠিক আছে, সো যেন ঝামেলা না করে বা ফন্ট যেন ভেঙে না যায়, সে কারণে আমরা বিজয়তে কনভার্ট করে দেন আমরা টেক্সট ব্যবহার করব। ক্লিয়ার? আপনি বুঝাতে পেরেছি? এরপর আপনি এটার ফন্ট যা কিছু চেঞ্জ করতে চান সেটা আপনি সহজেই করতে পারবেন। সো এখানে যদি দেন, দেখেন বাংলাদেশ লেখার ফন্ট চেঞ্জ হয়ে গেছে। এখানে অনেক বাংলা ফন্ট রয়েছে, যেটা আপনার ভালো লাগবে সেই ফন্টটা আপনি ব্যবহার করতে পারবেন, কোনো প্রবলেম নেই। এই ফন্টটাও খুব সুন্দর, চমৎকার একটা ফন্ট। স্যার প্রসেসিংটা আরেকবার একটু দেখাতে, আচ্ছা আরেকবার দেখাচ্ছি কিভাবে কনভার্ট করছেন। আচ্ছা আমি আরেকবার দেখাচ্ছি। সে আমি এখানে বাংলা কিছু একটা লিখবো। সো আমাকে আমার সিস্টেমে আমি যদি বিজয়তে টাইপ করতে পারি, তাহলে সরাসরি আমি ফটোশপে বা ইলাস্ট্রেটরে টাইপ করতে পারবো। শুধুমাত্র আমার সিস্টেমে একটি বাংলা ফন্ট ইনস্টল করা থাকতে হবে। দেখেন এখানে আমার সিস্টেমে অনেকগুলো বাংলা ফন্ট ইনস্টল করা আছে। এই যে ফন্ট আমরা ইনস্টল করেছিলাম, আমি দেখিয়েছিলাম কীভাবে ফন্ট ইনস্টল করতে হয়। এখানে অনেক বাংলা ফন্ট কিন্তু রয়েছে, তাই না? এখানে অনেক বাংলা ফন্ট রয়েছে। সো যে কোনো একটা বাংলা ফন্ট নেওয়ার পর আমরা অভ্র দিয়ে এই এখানে অভ্র ইনস্টল করার পর আমরা এই অভ্রর যে আইকনটা আমাদের টাস্ক বার, এখানে এটাকে বলা হয় টাস্ক বার। এই টাস্ক বারের এই আইকনে ক্লিক করলে এখানে অভ্রর যে আইকনটা আছে সেটা ভিজিবল হবে। এ দিয়ে অভ্রর এই আইকনটা দেখেন। রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করলে টুলস অপশনে ক্লিক করেন। টুলস অপশনে ক্লিক করলে ইউনিকোড টু বিজয় কনভার্টার একটি অপশন রয়েছে, এই ইউনিকোড টু বিজয় কনভার্টারে আপনারা ক্লিক করবেন। এরপর আপনি এখানে টাইপ করবেন। সো আমি যদি এখন টাইপ করি, এখন কি টাইপ হচ্ছে, ইংলিশে টাইপ হচ্ছে, তাই না? বাট আমি চাই এখানে বাংলা লিখতে। এ কারণে বাংলা লেখার জন্য কিবোর্ড থেকে F12 বাটনটা প্রেস করতে হবে। F12 বাটনটা আমি প্রেস করে নিলাম। এবার আমি যদি লিখি বাংলাদেশ, এখানে আমি বাংলাদেশ লিখলাম। লেখার পর আমি এখানে কনভার্ট টু বিজয় এনকোডার এখানে ক্লিক করলাম। এটা হচ্ছে আমার অভ্র বা ইউনিকোড টেক্সট, আর এটা হচ্ছে আমার বিজয় টেক্সট, বা বিজয়কে বলা হয় আনসি টেক্সট। সো এখানে আমি রাইট ক্লিক করে কপিতে ক্লিক করলাম। কপিতে ক্লিক করে আমি Ctrl+V দিয়ে পেস্ট করে দিব। সো Ctrl+V দিয়ে পেস্ট করলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এরকম একটা টেক্সট আসছে। এটার ফন্ট কি, মাইরিয়া প্রো। সো এই ফন্টটিকে যদি আমরা বাংলা যে কোনো একটা ফন্ট দেই তাহলেই এটার বাংলা টেক্সটটা চলে আসবে। আমি আরেকবার দেখাচ্ছি। আমি যখন Ctrl+V দিয়ে পেস্ট করলাম তখন এরকম ভিজি একটা লেখা আসলো। এখান থেকে ফন্টটাকে আমরা ইংলিশ ফন্ট থেকে বাংলা ফন্টে নিয়ে আসি, বাংলা যে কোনো একটা ফন্টে নিয়ে আসি। এই যে আবার এখানে ফন্ট চেঞ্জ হয়ে গেল। এটাই হচ্ছে গিয়ে আমাদের বাংলা লেখার পদ্ধতি।
ইলাস্ট্রেটর বা ফটোশপে। আর যদি কেউ বিজয়ের টাইপিং করতে পারেন সেক্ষেত্রে সরাসরি আপনারা এই অভ্র বা এই ধরনের কনভার্ট না করি আপনারা সরাসরি এখানে টাইপ করতে পারবেন। ক্লিয়ার? এবং আরেকটা বিষয় একটু বলে দিই, স্যার নিকোজ ব্যান্ড ফন্টে টাইপ করা যায় না এখানে? নিকোশ, এই যে জি স্যার, এটা আমাদের সরকারি ফন্ট তো এটাই চাই সব কাজে। আচ্ছা, নিকোশ ফন্টটা ব্যবহার করা যায় কিনা? নিকোশ ফন্টটা যদি আপনি ব্যবহার করতে চান তাহলে এখান থেকে নিকোশ বাংলা, এখান থেকে আসলে নিকোশ ফন্টটা আমার এখানে কাজ করছে না। অনেক সময় অনেক ফন্ট হয় যে আপনার ঠিকমতো কাজ করে না। এই যে দেখেন এটা কিন্তু নিকোশ ফন্টেই আছে, নিকোশ রেগুলার ফন্টে আছে, বাট এই যে টেক্সটটা কিন্তু নষ্ট হয়ে গেছে। বিভিন্ন ফন্ট আছে যেগুলো আসলে কাজ করে না ইলাস্ট্রেটর বা ফটোশপে, বাংলা ফন্ট রয়েছে। সো নিকোশ ফন্টটা আসলে আমি যেখান থেকে ডাউনলোড করছি হয়তো বা সেখানে প্রবলেম ছিল, যার জন্য এই জিনিসটা এরকমভাবে নষ্ট হয়ে গেছে। বাট আপনি যদি ভালো মতো ডাউনলোড করতে পারেন তাহলে হয়তো বা এটা কাজ করতেও পারে। আসলে এটা ইলাস্ট্রেটর বা ফটোশপে এই ফন্টটা নিয়ে কাজ করা একটু ঝামেলা, তবে এই ধরনের ফন্ট আপনি পাবেন। দেখেন নিকোশ ফন্টের যে স্টাইল, এই সেম ফন্টটাই আপনি কালপুরুষ আনসি নামে একটা ফন্ট রয়েছে, কালপুরুষ। এই কালপুরুষ হয়ে গেল। নিকোশ ফন্টের সুবিধা কি? ইংলিশ লিখলে বাংলা হয়ে যায়, ইংলিশের মতো উচ্চারণ করে লিখলে। আচ্ছা আচ্ছা, সো এখানে কালপুরুষ নামে একটা ফন্ট রয়েছে, ক্রস করে দিচ্ছি। এই যে কালপুরুষ, এই যে কালপুরুষ আনসি একটা কোড আছে, এই যে কালপুরুষ আনসি, ANSI। এই যে কালপুরুষ আনসি এবং হচ্ছে কি আপনার এই নিকোশ অলমোস্ট সেম, অলরাইট, অলমোস্ট সেম ফন্ট। সো আপনি এটাও ব্যবহার করতে পারেন, নো প্রবলেম। তারপর শুটনি এমজি একটা ফন্ট আছে, এমজে সরি। স্যার প্রিন্টের ক্ষেত্রে সুতানি এমজে আর একটা হচ্ছে কালপুরুষ, এই দুইটাই তো মনে হয় ইউজ করা হয়। এগুলো একটু মানে সহজভাবে পড়তে পারবেন এই ধরনের ফন্টগুলো। যেমন এই ফন্টটা কিন্তু একটি স্টাইলিস্ট ফন্ট বলে এগুলাকে। এগুলো কিন্তু সিম্পল ফন্ট, একদম বইয়ের ভাষায় যেই ফন্টগুলো ব্যবহার করা হয়। এই তিনটা ফন্টের দিকে যদি আপনারা লক্ষ্য করেন অলমোস্ট সেম, খুব একটা পার্থক্য নাই। স্পেশালি এই শুটনি এমজি এবং নিকোশ, এই দুইটা কিন্তু অলমোস্ট সেম। ক্লিয়ার? হ্যালো, জি বলেন, শুনতে পাচ্ছি। কই? হ্যালো নোমান, কিছু বলছেন? আচ্ছা, যাই হোক, সো এইভাবে করে আপনারা বাংলাটা লিখতে পারবেন আর কি। আর আরেকটা বিষয় বলে দিই, যদি আপনার সিস্টেমে অভ্র না থাকে বা অভ্র যদি আপনি ইনস্টল করতে না চান, বা আপনার কাছে যদি মনে হয় যে অভ্র সফটওয়্যার আমি ইনস্টল করব না, সেক্ষেত্রে আপনি অনলাইনেও পাবেন যে ইউনিকোড টু বিজয় কনভার্টার। এই ইউনিকোড টু বিজয় কনভার্টারে যদি আপনি ক্লিক করেন, এখানে অনেকগুলা সফটওয়্যার পাবেন, যে বিজয় ইউনিকোড কনভার্টার, তারপর বাংলা converter.org। এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইট আপনি ওপেন করেন, এখান থেকে আপনি জাস্ট ইউনিকোডটা লিখবেন, লিখে আপনি বিজয়তে কনভার্ট করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আসলে খুবই খারাপ অবস্থা। একটা কথা ছিল স্যার। জি জি বলেন। স্যার, একটা কথা। স্যার, আমাদের নেক্সট ক্লাস কি শনিবারই হবে? নেক্সট ক্লাসটা না, শনিবারে হবে না। নেক্সট ক্লাসটা হ্যাঁ আপনাদের শনিবারই হবে, বাট হয়তো নেক্সট উইকে আমি ক্লাস নিব না, অন্য কেউ নিবে। আর আপনাদের আমার সাথে আরও একটা ক্লাস আছে, সেটা হয়তো আমি যে কোনো একটা গ্যাপে আমি আপনাদের মেকআপ ক্লাসটা নিয়ে নিব, কারণ আপনাদের ব্যাচটা আসলে অনেক দেরি করে ফেলছি আমি অনেক জায়গায়। সো আপনাদের সাথে যিনি ক্লাস দিবেন তার নাম হচ্ছে হাসান। স্যার আপনার ক্লাসটা একদম জি বলেন। করেন, বুঝতে পারছি। বলছি আপনার ক্লাসটা একদম
আমি আসলে বুঝতে পারছি না, নেটওয়ার্কের প্রবলেম মেবি। আরেকবার একটু বলবেন কাইন্ডলি। হ্যালো। বলছি স্যার আপনার ক্লাসটা যদি একদম শেষ ক্লাসটা আপনি যদি নেন তাহলেই তো হয় স্যার। আচ্ছা ঠিক আছে, আমি বলে দেবো, সমস্যা নেই। তাহলে আজকের ক্লাসটাই কি আপনার শেষ আর লাস্ট ক্লাস পাবো স্যার? আচ্ছা সমস্যা নেই, আমি তো আছি। আমি ইনশাল্লাহ আপনাদের যার প্রবলেম, যত প্রবলেম সব সলভ করে দেবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। না স্যার, একটু সেভাবে প্রিপারেশন নিব নতুন একজনকে মানে কি করার, আচ্ছা সমস্যা নেই। গ্রহণ করার স্যার, মানসিকতা তৈরি করতে স্যার। না, সমস্যা নেই। উনি হচ্ছে গিয়ে হাসান স্যার, ওনার নাম হচ্ছে হাসান। উনি হয়তো নেক্সট উইক থেকে, আপনাদের এই উইক থেকেও নিতে পারে, নেক্সট উইক থেকেও নেওয়ার সম্ভাবনা আছে। উনি ওনার সাথে কথা বলে দেবো, আপনাদের গ্রুপে ওনাকে অ্যাড করে দিব। সো উনি আপনাদের সাথে গ্রুপেই আপনারা ওনার সাথে কথাবার্তা বলে ক্লাস টাইম সব কিছু আমার সাথে ফিক্সড করে ফেলবেন, ঠিক আছে? কারণ এমনও হতে পারে যে আমার টাইমিং আর ওনার টাইমিং নাও নিতে পারে। উনি হয়তো ক্লাস নিতে পারে, কারণ ওনার আরও ব্যাচ আছে। আপনারাই যে আমার ব্যাচ না, ওনারও আরও বেশ কয়েকটা ব্যাচ আছে। সো ওগুলো ম্যানেজ করে দেন, আপনাদের ক্লাসগুলো নিতে হবে। সো ওনাকে একটু কোঅপারেট করে। স্যার আর একটু কথা বলতাম স্যার, আপনি স্যার যে অ্যাসাইনমেন্ট গুলো দিয়েছেন স্যার, জি জি। স্যার সেগুলো কবে জমা দিব বা ই করবো? এগুলো আমি কিছু করা হয়েছে মানে হ্যাঁ, এগুলো আমি গ্রুপে আপনাদেরকে বলে দিব, এবং এগুলো আপনারা জি স্যার। গুগল ক্লাসরুমে আপলোড করে দিবেন সবগুলো। স্যার কবে স্যার? শুনতে পাই নাই স্যার। এটা আমি জানাই দিব, আপনারা সবাই রেডি করে আমাকে জাস্ট বলে দিবেন যে রেডি হয়ে ও, গেছে, আচ্ছা ঠিক আছে? এরপরে আমি আপনাদেরকে গুগল ক্লাসরুমে কিভাবে স্যার submit করবেন- শেষের দিকে হইলে ভালো হয় না? একটু আর্লি দিয়ে দিতে চাচ্ছিলাম, সাবমিট করে দিলে তাহলে আর মানে লেট হলে দেরি হয়ে যায় আর কি, এরকম বিষয়টা। স্যার না, শেষের দিকে বলতে এক সপ্তাহ আগে। আচ্ছা সমস্যা নেই, আপনারা তৈরি করেন, রেডি করে আমাকে জাস্ট জানাবেন যে তৈরি হয়ে গেছে। এরপরে আমি দেখাই দিব কিভাবে আসলে গুগল ক্লাসরুমে আপনারা সাবমিট করবেন, নো প্রবলেম। আচ্ছা এখানে আপু, স্যার এর আগে যেভাবে দিয়েছিলাম ওইভাবে স্যার? হ্যাঁ আগে যেভাবে দিয়েছিলেন ওভাবেই আপনার নাম এবং আপনার নামটা দিয়ে দিলেই হবে। নাম দিয়ে আপনারা জাস্ট ড্রাইভে আপলোড করে দেবেন, ক্লাসরুমে আপলোড করে দেবেন। আচ্ছা এখানে গিগ ইমপ্রেশনে যেটা শো করে সেটা কি কোনো নির্দিষ্ট সময়ের জন্য কিনা? না, এটা হচ্ছে গিয়ে আপনার 30 ডেজ। আসলে গিগ ইমপ্রেশনটা প্রতি 30 ডেজ ওয়াইজ চেঞ্জ হয়। আজকে থেকে 30 দিনের মধ্যে আপনার গিগ ইমপ্রেশনটা কীরকম। আবার লাস্ট 7 ডেজ এটাও আপনি ঠিক করে দিতে পারবেন। এটা একটা স্ট্যাটিস্টিক্স, এটা আপনাকে দেখাচ্ছে আসলে লাস্ট 7 ডেজ, লাস্ট 30 ডেজ কিংবা লাস্ট 1 ডেতে আপনার ইমপ্রেশন কত, সেটাও আপনি বের করতে পারবেন। ওখানে অপশন আছে দেখবেন ইমপ্রেশনের, লাস্ট 30 ডেজ, লাস্ট 7 ডেজ, এরকম অপশন আছে। সো এটা মেইনলি নর্মালি শো করে 30 ডেজের স্ট্যাটিস্টিক্স শো করে ক্রিয়েট করার পর থেকে 30 ডেজ, মানে আপনার প্রত্যেক 30 ডেজ মানে প্রতিদিনই আপনার একদিন আগেরটা ক্যান্সেল হয়ে যায়, পরবর্তীটার থেকে মানে আজকে থেকে 30 ডেজ আগ পর্যন্ত দেখায় আর কি। এভাবে করে আপনার গিগ ইমপ্রেশন, তারপরে ক্লিক, এগুলো সব কিছু কাউন্ট করে। আচ্ছা এই হচ্ছে গিয়ে বিষয়। আচ্ছা আর কারো কোনো প্রবলেম থাকলে আমার সাথে একটু শেয়ার করতে পারেন, তাহলে আমি একটু আপনাদেরকে হেল্প করতাম যে কী কী সমস্যা বা কী এগুলো একটু কাজ করতে যেয়ে যদি কোনো সমস্যা হয়। আর আরেকটা বিষয় আপনারা জানেন কিনা জানি না, আমাদের মৌসুমী আপু একটা অর্ডার কমপ্লিট করেছে ফাইবারে, ফার্স্ট অর্ডার। সো সেই জন্য মৌসুমী আপুকে অনেক অনেক থ্যাঙ্কস, যে আসলে অনেক কষ্ট করেছে তিনি ফাইবারে, প্রতিদিনই বিট করেছে, বুঝে না বুঝে অনেক স্ট্রাগল করেই আসলে বিট করেছে। সো আলহামদুলিল্লাহ। স্যার স্পেশাল এটাও স্যার আপনার অনুপ্রেরণা তাই হয়তো পেরেছে। না অবশ্যই আপনাকে থ্যাঙ্কস জানাবো, কারণ আপনি বিট করেছেন, আমি তো আর বিট করি নাই। সো এই আর কি বিষয়। সবাই চেষ্টা করব আমরা প্রতিদিন অ্যাটলিস্ট আমাদের যে 10টা করে বিট করার অপশন আছে ফাইবারে, 10টা করে আমরা প্রতিদিন প্রত্যেকেই বিট করব। যেমন মৌসুমী আপু বিট করেছে অলমোস্ট 130টা, তাই না আপু? স্যার 137টা এখন 137টা বিট করে সে প্রথম একটা অর্ডার পেয়েছে। সো আপনাদেরকে দেখতে হবে যে আপনারা আসলে কয়জন কয়টা করে বিট করেছেন। আমি প্রথম আর আমি 127টা করছি স্যার, পাইনি এখন। আচ্ছা আমার যে এক্সপেরিয়েন্স, আমি প্রথম বিট করেছিলাম 100 বলছি 280টা প্লাস আমি বিট করেছি প্রথম কাজ পাওয়ার আগে। আমি একটা কাজও পাইনি। সো প্রতিদিন আমি 10টা করে বিট করেছি, আমার কাজ পাওয়ার আগ পর্যন্ত আমি বিট করেছি। সো প্রথম 280টা প্লাস
বিড আমি কিন্তু কোনো রেসপন্স পাইনি, কোনো মেসেজও পাইনি আমি বাইরের কাছ থেকে যে একটা আপনারা তো অনেকেই মেসেজ পেয়েছেন বাইরের কাছ থেকে, আমি কোনো মেসেজও পাইনি। সো স্যার আমি মেসেজ পেয়েছি কয়জনের কাছ থেকে, 4 5 6 7 8 জনের কাছ থেকে স্যার। একজন শুধু অর্ডার দিয়েছে আর 7 জন তো দেয় নাই স্যার। 7 জনের মধ্যে 3টাই আমার মিস্টেক ছিল, ওইটা আসলে ওয়েব ডেভেলপমেন্ট ছিল, আরগুলো তো কোনো রেসপন্সই করে না। সো আপনারা বিট করবেন, হতাশ হওয়া যাবে না, কারণ অনেকেই আছে যারা 300-400 বিট করেও আসলে কাজ পায় নাই, বাট একবার কাজ পাওয়া শুরু করে ফেললে দেখবেন যে আপনি কন্টিনিউয়াসলি কাজ পাচ্ছেন। ঠিক আছে, সো প্রথম কাজটাই চ্যালেঞ্জিং, প্রথম কাজটা পাওয়াটাই হচ্ছে একটু চ্যালেঞ্জিং টাইম। সো ওই টাইমটা আপনারা হতাশ হওয়া যাবে না, আপনারা কাইন্ডলি যতটুকু সম্ভব আপনারা চেষ্টা করবেন আন্তরিকভাবে যে বিটগুলো যেন আপনারা প্রতিদিন করতে পারেন। ঠিক আছে, সো এটা নিয়ে টেনশন করবেন না, আমরা তো দোকান দেওয়ার চেষ্টা করতেছি স্যার, আমি মৌসুমী এরা সবাই মিলে। দোকান কিসের দোকান? গ্রাফিক্স ডিজাইনার স্যার। স্যার আপনি যতক্ষণ ছিলেন না সেটা নিয়ে আলোচনা করতেছিলাম। আচ্ছা গিগ রিচ আই থিঙ্ক মার্কেটিং করি নাই, এটা প্রবলেম হতে পারে। আচ্ছা, গিগ রিচ করে না, ইমপ্রেশন ভালো না, এটার কারণটা হচ্ছে গিয়ে গিগের ইমপ্রেশনটা বাড়ে আপনি যখন বিট করবেন, তখন আপনার ওই গিগটা, যে গিগটা দিয়ে আপনি বিট করবেন ওই গিগের ইমপ্রেশনটা আস্তে আস্তে বাড়বে, মার্কেটিংয়ের কাজগুলো আস্তে আস্তে বাড়বে। এরপর আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে গিয়ে কিছু মানে এই গিগগুলার যে লিঙ্কগুলো, এই লিঙ্কগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়া রয়েছে, যেমন ফেসবুক, তারপর পিন্টারেস্ট, ইউটিউব, বিভিন্ন সোশ্যাল মিডিয়া রয়েছে ডিফারেন্ট, সেই সোশ্যাল মিডিয়াগুলোতে একটু শেয়ার করেন। এবং এই সোশ্যাল মিডিয়াগুলোতে আপনি কোথায় শেয়ার করবেন, যেমন শেয়ার করবেন কোথায়, যেখানে হচ্ছে এই গ্রাফিক ডিজাইনিং রিলেটেড কাজকর্ম হয়। ফেসবুকে অনেক গ্রুপ আছে যেখানে আমেরিকানরা আছে, আমেরিকান গ্রাফিক ডিজাইন কমিউনিটি, তারপরে আমেরিকান এজেন্সি, ক্রিয়েটিভ এজেন্সি, তারপরে আপনার বিভিন্ন আদার্স যে কান্ট্রিগুলো আছে, ইউরোপের কান্ট্রিগুলো, তারপরে আপনার মিডল ইস্টের কান্ট্রিগুলো, এগুলোতে আপনারা একটু মার্কেটিং করেন। এই গ্রুপগুলোকে খুঁজে বের করে এই গ্রুপগুলোতে অ্যাড হয়ে যান। অ্যাড হয়ে দেখবেন যে ওখানে আপনারা আপনাদের কাজের বর্ণনা দেন, কাজের পোর্টফোলিও অ্যাড করেন, আপনার বিহান্সের লিঙ্ক দিয়ে আপনি ফাইবারের লিঙ্কটা অ্যাড করে দেন যে চেক আউট মাই ওয়ার্কস। তারপর আপনি এইভাবে লেখেন যে টুডে আই হ্যাভ ডিজাইনড এ টি শার্ট, প্লিজ গিভ ইউর অপিনিয়ন হাউ ইট ইজ লুকিং। সো এই ধরনের জিনিসপত্র দিয়ে আপনারা আপনাদেরকে নিজেদের ব্র্যান্ডিং করেন, নিজেদের প্রোফাইলেরকে মার্কেটিং করেন সোশ্যাল মিডিয়াতে। এগুলো ফ্রি, এগুলোর জন্য তো টাকা লাগছে না। এরপরে আপনারা দেখবেন যে আস্তে আস্তে ওখান থেকে 2-1টা ক্লিক করে আস্তে আস্তে দেখবেন একটা সময় আপনার গিগের ইমপ্রেশনটা বাড়ছে। আমার গিগের ইমপ্রেশনও বাড়তো না, বাট আমি যখন দেখতাম যে বায়ার রিকোয়েস্ট পাঠানোর কারণে আমার গিগের ইমপ্রেশনটা ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে, সো তখন আমি কি করতাম, আমি প্রতিদিন আপনার 10টা করে বায়ার রিকোয়েস্ট পাঠাতাম এবং ডিফারেন্ট গিগ ব্যবহার করে। সো আই এম সার্চিং ফর ডিফারেন্ট ফ্রিল্যান্সিং কমিউনিটি। ওদের কোথাও পাওয়া যাবে? আচ্ছা, ওদের কোথায় পাওয়া যাবে? অনেক জায়গায় পাওয়া যাবে। ফ্রিল্যান্সিং কমিউনিটি আপনারা অনেক জায়গায় পাবেন, টুইটারে পাবেন, আপনারা ফেসবুকে পাবেন, আপনারা বিহ্যান্সে পাবেন, আপনারা ড্রিবেলে পাবেন, আপনারা অনেক জায়গায় পাবেন এই ফ্রিল্যান্সার কমিউনিটি। স্যার বিহ্যান্স আর ড্রিবেলে কিভাবে আসলে এই গিগের ইগুলো লিংকগুলো দেওয়া যায়? ড্রিবেলে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ওখানে দেখবেন যে আপনারা প্রোফাইল, আপনাদের নিজস্ব পার্সোনাল প্রোফাইলে গেলেই দেখবেন অ্যাড পোর্টফোলিও, ওখানে আপনারা বিভিন্ন ধরনের ইমেজ, ভিডিও, যে কোনো কিছু আপনারা আপলোড করে রাখতে পারেন। স্যার পোর্টফোলিওটা কি আলাদা কোনোভাবে কিছু করতে হয় নাকি হচ্ছে আমরা যে গিগ করলাম ওইটাই আসলে এক ধরনের পোর্টফোলিও? আমি না এইটাই কনফিউজড, বুঝতে পারি না। আচ্ছা, পোর্টফোলিও বলতে যেটা বোঝায় যে গিগ যে আপনি তৈরি করলেন, গিগটা হচ্ছে আপনার প্রোডাক্ট, আপনি যে প্রোডাক্টটা পাচ্ছেন, যে সার্ভিসটা আপনি প্রোভাইড করবেন সেটা হচ্ছে আপনার গিগ, এবং আপনার এই সার্ভিসের পোর্টফোলিওগুলো হচ্ছে আপনার এই বিহ্যান্সের লিঙ্ক কিংবা ড্রিবেলের লিঙ্ক, এই লিঙ্কটা হচ্ছে কি আপনার পোর্টফোলিওর লিঙ্ক। এই ড্রিবেল বা বিহ্যান্সে আপনি আপনার কাজগুলোকে সুন্দর করে শোকেসিং করতে পারবেন। ঠিক আছে, সেটার জন্য কি আলাদা করে সবকিছু মানে সাজাইতে হবে? আলাদা করে না, মানে একটা প্রোফাইলের মতো করেই আপনি সাজাবেন। আপনি যেমন ফেসবুকে ফটো আপলোড করেন না, ঠিক একইভাবে আপনি ড্রিবেলে ফটো আপলোড করবেন, আপনার কাজগুলো আপলোড করবেন, একটু ডেসক্রিপশন দিয়ে দিবেন যে কী সফটওয়্যার নিয়ে আপনি কাজ করছেন, একটু বলে দিবেন যে এটা আমার কত ঘন্টার কাজ, এগুলো একটু ডেসক্রাইব করে দিলে ভালো আর কি, না দিলেও সমস্যা নেই, জাস্ট ছবিগুলো থাকলেই ভালো। আচ্ছা, ফেসবুকে আপনি একটু সার্চ করবেন, যেমন বাংলাদেশে একটা ভালো একটা কমিউনিটি রয়েছে, বি ডিজাইনার নামে একটা গ্রুপ রয়েছে বাংলাদেশের ফ্রিল্যান্সারদের জন্য। সেই গ্রুপে আপনি অ্যাড হতে পারেন, সেখানে দেখবেন অনেক ফ্রিল্যান্সাররা তাদের বিভিন্ন প্রবলেম নিয়ে শেয়ার করে, গ্রাফিক ডিজাইনের
বিভিন্ন প্রবলেম। আসলে ফ্রিল্যান্সিং এরও অনেকগুলো সেক্টর রয়েছে, যেমন গ্রাফিক ডিজাইন একটা সেক্টর, তারপরে এসইও একটা সেক্টর হতে পারে আপনার ওয়েবসাইট ডিজাইন বা ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, অ্যান্ড্রয়েডের একটা প্ল্যাটফর্ম হতে পারে। এই ধরনের বিভিন্ন প্ল্যাটফর্ম আছে আলাদা আলাদা, প্রেজেন্টেশন যারা তৈরি করে তাদের জন্য আলাদা প্ল্যাটফর্ম। সো আপনারা গ্রাফিক ডিজাইনিং রিলেটেড যতগুলো কমিউনিটি রয়েছে বাহিরের কান্ট্রিগুলোর, সেই কান্ট্রিগুলোর লোকেশন সিলেক্ট করে আপনারা সার্চ করেন, তাই না? লোকেশন দিয়ে দিয়ে গ্রুপগুলো সার্চ করেন, এবং সেই গ্রুপগুলো খুব ফ্রেন্ডলি। আমেরিকান, তারপরে আপনার আদার্স যে গ্রুপগুলো রয়েছে ইউরোপ কান্ট্রিগুলোর, সেই গ্রুপগুলো খুব ফ্রেন্ডলি, বাংলাদেশের মতো এত বেশি রেস্ট্রিক্টেড না। বাংলাদেশে যেমন বলে যে আপনি যদি বাইরের কোনো লিঙ্ক শেয়ার করেন আপনার আইডি ব্যান করে দিব, এই করে দিব, সেই করে দিব, মানে গ্রুপ মেম্বারগুলো এক একজন হচ্ছে গিয়ে বাংলাদেশের প্রাইম মিনিস্টারের মতো পাওয়ার আর কি, এরকম মনে হয় আর কি মাঝে মধ্যে, যে গ্রুপে কিছু শেয়ার করলে ব্যান করে দিবে, মানে এই আর কি, মানে ওদের নিজস্ব পৈতৃক সম্পত্তি বানায় ফেলছে। বাট বাইরের কান্ট্রিগুলোর যে গ্রুপগুলো এরা খুব ফ্রেন্ডলি, এদের সাথে এরা আসলে এত ছোটোখাটো ব্যাপার নিয়ে আসলে ব্যান ট্যান করে না সাধারণত, এরা খুব ফ্রেন্ডলি হয় আর কি। ব্যান করার আগেও আপনাকে হয়তো একটু নোটিস করবে যে আপনি এই কাজটা করেন না। গিগে সেভ অ্যান্ড ক্লিক স্ট্যাটাস কি সেম নাকি ডিফারেন্ট? গিগে সেভ অ্যান্ড ক্লিক স্ট্যাটাস কি সেম নাকি ডিফারেন্ট? আচ্ছা, সেভ অ্যান্ড ক্লিক, আচ্ছা ক্লিক হচ্ছে কি আপনার গিগে কয়জন ক্লিক করলো সেটা হচ্ছে ক্লিক, আর সেভ হচ্ছে আপনার এই গিগটা কয়জন ফেভারিটে অ্যাড করে রাখলো সেটা হচ্ছে সেভ। বুঝতে পেরেছেন? মানে অ্যাড টু ফেভারিট, সো দুইটা আলাদা জিনিস, ক্লিক এবং সেভ। বুঝতে পেরেছেন? স্যার এটা তো মাঝে মাঝে চেঞ্জ হয়, দেখা যায় ইমপ্রেশন কোনো সময় খুব বেশি, আবার দেখা যায় একদম লো, আবার ক্লিকটাও এরকম, ক্লিক হচ্ছে আবার হচ্ছে না, মানে এটা আসলে কেন স্যার? এটা হচ্ছে আপনার লাস্ট 30 ডেজের একটা স্ট্যাটিস্টিক, ঠিক আছে? লাস্ট 30 ডেজ, যেমন আজকে যেই স্ট্যাটিস্টিকটা আছে বিগত 30 দিনের, আগামীকালকে কিন্তু সেম স্ট্যাটিস্টিক্স থাকবে না, কারণ প্রতিদিন এটা আপডেট হয়, ঠিক আছে? আর ফাইবার আপডেট হয় হচ্ছে কি রাত 2টার পরে, খুব সম্ভবত 2-2:30 পরে আপডেট হয়। জি স্যার, 2টার পরেই দেখা যায় ইমপ্রেশনও চেঞ্জ, ক্লিক সব চেঞ্জ হয়ে যায় কেমন জানি, আর 2টার পরেই বেশিরভাগ রিকোয়েস্ট গুলো আসা শুরু করে, এর আগে তেমন একটা আসে না স্যার। হ্যাঁ, কারণ কি এটা হচ্ছে আমাদের বায়ার কারা, আমাদের বায়ার হচ্ছে ইউরোপ কান্ট্রির যারা, তারা হচ্ছে আমাদের মেজর বায়ার, সেখান থেকে আসলে আমরা বেশি পরিমাণে কাজ পাই। সো তাদের যখন দিন আমাদের তখন রাত, এরকমই বিষয়টা। সো এই কারণে আসলে একটু রাতের দিকেও বেশি কাজ পাওয়া যায়। ইভেন আপনারা সন্ধ্যার পর থেকে আসলে বিটগুলা বা ইয়েগুলা বেশি পাবেন, সন্ধ্যা 7টা-8টার পর থেকে 11টা 12টা 1টা পর্যন্ত আপনারা পাবেন বেশি। তখন একটু কম আসে আর কি, 2টা-3টা, তারপরে আস্তে আস্তে বেশি বাড়ে আর কি। স্যার আমি যে বাইরের কাজ করলাম উনি তো এখনো আসলে অনলাইনেই আসেন, আজকে 4 দিন যাবত উনি ফাইবারে আসে নাই মেবি, আমি যেটা দেখতেছি আসলে। এটা হয় আসলে বিভিন্ন ক্লায়েন্ট আসলে অনেক উনি তো আমাকে কোনো ইয়াও দিবেন, কোনো অসুবিধা নেই, রেটিং যে দিতেই হবে তা না, রেটিং না দিলেও কোনো প্রবলেম নাই। এখন আমি স্যার ভাবতেছি বাইরের আবার করোনা আক্রান্ত হইলো কিনা, খারাপ লাগতেছে আমার আসলে। স্যার একটা কাজ দিল অথচ দেখতেও পারলো না, মানে একটা কেমন না। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ সুস্থ রাখুক, ইনশাল্লাহ ফিরে আসবে, সমস্যা নেই। আচ্ছা, সো আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, যদি কোনো কনফিউশন বা কিছু থাকে করতে পারেন যে কোনো টপিক নিয়ে। সো আপনাদের কাছে আমার এখন একটাই অনুরোধ থাকবে, স্যার আপনার শেষ ক্লাস কি স্যার এই সপ্তাহে হবে? আমি নিয়ে নেওয়ার চেষ্টা করব, এবং নেক্সট ক্লাসটা আমি এই উইকেই নিয়ে নেওয়ার চেষ্টা আচ্ছা স্যার আপনি জানাই দিন স্যার। জি, আমি গ্রুপে জানাই দিব আপনাদের। আচ্ছা, আপনারা সবাই কিন্তু অবশ্যই স্যার ক্লাস করেন আর যাই করেন, একটা রিকোয়েস্ট, মানে 5ম ক্লাসে আপনি থাকবেন স্যার, আপনার হাত দিয়ে মানে আমাদের ক্লাস শেষ হবে, এটা আমরা চাই। আচ্ছা ইনশাআল্লাহ, আমি জানি না কে কি চায়, বাট আমি চাচ্ছি এটা আসলে। আচ্ছা ইনশাআল্লাহ অবশ্যই আমি লাস্ট ক্লাসটা রাখবো আপনাদের সাথে। সো আপনাদের এই বিষয়ে তো তাদের সাথে আমাদের কথা হয়েছিল স্যার। জি জি, এখন আমরা নিজেরাও একটু বসছিলাম স্যার, আপনি কবে আসবেন পটুয়াখালী সেইটা বলেন স্যার আগে। আমি আসলে একটু বুঝে আসতে হবে, আমি আবার একটা প্রজেক্টে জয়েন করছি, সো ওইটা শেষ হইতে হইতে আরো 3-3.5 মাসের মতো সময় লাগবে। স্যার গুছিয়ে আসতে আসতে স্যার অনেক সময় লাগবে স্যার। আপনি স্যার 2 দিনের প্রোগ্রাম করেন স্যার, মানে একদিন লঞ্চে ওঠেন সন্ধ্যায় 7টায় লঞ্চ ছাড়ে, তারপরে পরের দিন সকালে এসে নামেন স্যার, 3 দিনের প্রোগ্রাম করলেই হবে স্যার। এবং আমি ব্যক্তিগতভাবে চাচ্ছি, সবার সাথে আলোচনা হয়েছে স্যার, আপনারা এই 50তম মানে ক্লাসের মধ্যেই স্যার আপনি আসেন স্যার। আচ্ছা ইনশাআল্লাহ আমি চেষ্টা করব, খুব হার্ডলি চেষ্টা করব ইনশাআল্লাহ আসার জন্য।
এই হচ্ছে গিয়ে ওভারঅল আজকের আলোচনা। এবং আপনারা এই যে freepik.com, তারপর alldownload.com, তারপর হচ্ছে victz.com, এরকম অনেক সাইট পাবেন আর যেখান থেকে আপনারা ফ্রিতে এই ভেক্টরগুলো ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। এবং আপনাদের সবার কাছে আমার অনুরোধ থাকবে এই সাইটগুলোতে ভিজিট করেন, সাইটগুলোতে কী কী জিনিস আছে এগুলো দেখেন, এগুলো অ্যাপ্লাই করেন নিজেদের ডিজাইনে, দেখবেন যে কাজগুলো অনেক বেশি স্ট্যান্ডার্ড হয়ে যাবে। আরও কিছু গাইডলাইন নিয়ে আমি হয়তো নেক্সট উইকে বা এই উইকেই আপনাদের একটা ক্লাস নিয়ে আমি আপনাদেরকে বলে দিব যে ডিজাইনটাকে কীভাবে আমরা আরেকটু সুন্দর বা আরেকটু গুছানো করতে পারি। আচ্ছা, সেভ কীভাবে দেখব? সেভ কীভাবে দেখবেন, যখন আপনি আপনার গিগটা ওপেন করবেন, ওপেন করার পরে দেখবেন যে গিগের মধ্যে একটা হার্ট আইকন রয়েছে গিগের লিঙ্কে। ওই হার্ট আইকনে গেলে দেখবেন যে হার্টের পাশে একটা নাম্বার লেখা আছে 1 2 3 4। সো ওই পয়েন্টটাই হচ্ছে, ওই নাম্বারটাই হচ্ছে সেভ, যে কয়েকজন আপনার এই গিগটাকে সেভ করে রেখেছে। ঠিক আছে? আচ্ছা, কে কয়টা বিট করেছেন স্যার আরেকবার একটু বলেন তো, বুদ্ধি নাই। আপনার? আমি একটু দেখাই, দাঁড়ান, আমার ফাইবার অ্যাকাউন্ট লোডিং যদি হয় আর কি। কি আসতেছে ওয়ার্ডটা? আচ্ছা, সো এখানে আসার পর আর এখানে অনেক কিছু আছে, এগুলো একটু পড়বেন। এই যে কমিউনিটিগুলো আছে না, এই কমিউনিটিগুলোতে আপনারা কমেন্ট করবেন, কমিউনিটিগুলোতে লাইক দিবেন, শেয়ার দিবেন। তাহলে দেখবেন যে ধরেন আপনার পোস্টে কেউ একজন লাইক দিল, কেউ একজন কমেন্ট করলো, তাহলে কি হবে? তাহলে আপনার এই টাকা ম্যাটার করে না, আমি টাকা তো দেখি নাই, ওগুলো টাকা নিয়ে আমার কোনো চিন্তা ছিল না। আমার চিন্তা ছিল যদি বাই চান্স উনি অর্ডার ক্যান্সেল করে দেয়, দেন আমার ওইখানে একটা ব্যাড ইয়া পড়ে যাবে যে আমার অর্ডার, প্রথম অর্ডার তাও ক্যান্সেল, ওইখানে লেখাই আসবে, তাহলে তো আমি আমার অ্যাকাউন্টটাই তো নষ্ট হয়ে যাবে। এইটা চিন্তা করেই আমার মানে ঘুম হয় নাই। পরে স্যার বললো যে না, টেনশনে কিছু নাই, অর্ডার একবার করে ফেলছে, আপনি ডেলিভারিও করে দিচ্ছেন, সো উনি আর ক্যান্সেল করতে পারবে না। এনি হাউ ওনার এইটা নিতে হবে, হয়তো সে কারেকশন দিতে পারবে, তখন একটু শান্তি পেয়েছে। কিন্তু তবুও আমি ইয়ে করিনি। কালকে যখন ফাইনালি দেখলাম যে আমার ইয়াটা হয়ে গেছে কমপ্লিট এবং আমার অ্যাকাউন্টেও টাকা চলে আসছে, আর ফাইবার তো 20% আসলে ওরা কাইতে নেয়, তো আমার $5 ছিল, এখান থেকে ওরা আসলে $1 ওরা রাখছে, আর $4 আমার অ্যাকাউন্টে আসছে। তো আমার মানে ভালো লাগছে আমার যে কমপ্লিট, আমার যে এখানে একটা কমপ্লিট একটা লেখা আসছে, এটাই অনেক, মানে এইটা টাকা দিয়ে মানুষ পাবে না, মানে এইটাই আমার খুব আনন্দ লাগছে আর কি। আমি যদিও সবার সাথে শেয়ার করছিলাম গ্রুপে, আমি জানি না কারা কারা দেখছিল। তো যাই হোক, আসলে স্যার আপু আমি অনেক খুশি হয়েছি আপনি অর্ডারটা করতে পারছেন। না মৌসুমী, আমি আসলে করতে পারি নাই, সরি। আমি আসলে আমাদের ওই চাকরি স্থায়ীকরণের কিছু কাগজপত্র, না না সরি বলার কিছু নাই, আমি শুধু শেয়ার করছি আর কি। ও আমি আসলে ওইটা দেখি নাই। আমি ওই যে আমাদের চাকরি স্থায়ীকরণের অনেক কাগজপত্র নিয়ে বিভিন্ন উপজেলায় কথা বলছি, ই করছি, অফিসে দৌড়াদৌড়ি করছি, আমি আসলে ঢুকতেই পারি নাই গ্রুপে। আমি দেখো, আমি গ্রুপে কোনো পোস্টও দিতে পারি নাই, কিছু করতেই পারি নাই। স্যার বোধহয় আবার আসছেন। আমার এখানে নেট প্রবলেম, বারবার আপ ডাউন করতেছে। আচ্ছা, আমি হাইলি মানে কনগ্রাচুলেশন তোমারে যে এরকম একটা কাজ পাওয়ার জন্য, আর সামনের দিকে আরো আগাও। থ্যাংক ইউ আপু, আপনাদের সবার দোয়া আছে, এই জন্যই হয়তো সম্ভব হয়েছে। আমি কিন্তু এখনো ফাইবারে, আমি বলি আমি একটা নতুন ল্যাপটপ কিনবো বিধায় এখনো ওই যে পুরোনো ল্যাপটপে ওই পিসিতে কোনো করি নাই আর কি, ফাইবারে অ্যাকাউন্ট করি নাই, আর কিছুই করি নাই। যেহেতু ওই মানে ইসে নিয়ম আছে, যেহেতু পিসিতে করার, একটা পিসিতে একবারই ইউজ করার, এই জন্য আমি আর করি নাই, যে বারবার ঝামেলা করবো না আর কি। এখানে একটা ঠিক আছে, তাহলে স্যার তো দেখতেছি জয়েন করছেন, কিন্তু স্যার আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, একটু ওয়েট। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, একটু ওয়েট করেন না। এখানে নেটের খুব প্রবলেম, কারেন্টের প্রবলেম, মানে সব দিক থেকে ঝামেলা। আচ্ছা, এই যে এখানে আমি যেটা বলছিলাম যে এইখানে হচ্ছে আপনার লাস্ট 14 ডেজ, লাস্ট 30 ডেজ, লাস্ট 2 মান্থ, এগুলো হচ্ছে কি আপনার স্ট্যাটিস্টিক্সের ইয়ে।
সো আমার এখানে লাস্ট 30 ডেজ দেওয়া আছে, লাস্ট 30 ডেজে কত ইমপ্রেশন, কত ক্লিক, এগুলো আছে এখানে, ঠিক আছে। এবং এখান থেকে আমরা যদি প্রিভিউতে যাই, প্রিভিউতে গেলে আপনারা দেখবেন যদি কেউ এটাকে সেভ করে রাখে তাহলে এখানে হার্টের একটা আইকন আসে, হার্টের আইকনের পাশে একটা নাম্বার লেখা থাকে। এটা আসলে মোবাইল ডিভাইসে ভালো দেখা যায়, মোবাইল ডিভাইসে আপনার গিগের উপরেই থাকে এই হার্টের শেপটা। ওভারভিউতে কি আছে? ওভারভিউতে নাই, এখানটাতেই থাকার কথা, বাট এখানে আমি দেখতে পাচ্ছি না। এই যে এখানে এই যে হার্টটা যে আছে না, এই হার্টটাই হচ্ছে আপনার অ্যাড টু সেভ। যখন কেউ অ্যাড টু সেভে ক্লিক করে রাখলো তখন আপনার এই হার্টের এই শেপটা মানে এখানে এটার পাশে একটা নাম্বার ডিজিট আপনার শো করে, সেভ ইন লিস্ট। সো এখানে আপনার কয়জন আপনার এই হার্টটাকে সেভ করে রেখেছে এটা আপনি দেখতে পারবেন। এখানে যেহেতু আমি সেলার এই কারণে কি দেখতে পাচ্ছি না নাকি আমি বুঝতে পারছি না আসলে। স্যার আমরা তো এই হার্টটাই খুঁজে পাচ্ছি না। আচ্ছা, এটা আপনার ফোনে দেখলে হয়তো বা আপনি ভালো মতো দেখতে পারবেন। একটা সেকেন্ড আমি একটু দেখি। যাই হোক, এখানে আসতেছে না, এটা একটু দেখতে হবে আর কি, সেভটা আসলে কোথায় আছে আমি আসলে এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না। এটা এখানেই থাকার কথা, গিগের এই জায়গাটাতেই থাকার কথা। অ্যানালিটিক্সে যদি আমরা যাই, অ্যানালিটিক্সের মধ্যেও থাকার কথা। আপনারা কিন্তু অবশ্যই এগুলো একটু দেখবেন, এই যেই ওয়েবসাইটগুলো দিলাম সেই ওয়েবসাইটগুলোতে যে একটু ঘুরে ঘুরে দেখবেন আসলে কি হচ্ছে না হচ্ছে। এত স্লো নেট। আচ্ছা, এই যে অ্যানালিটিক্সে যদি আপনারা যান, এখানে আপনারা দেখবেন যে এখানে সবগুলো জিনিসগুলো আছে আসলে। এখানে এই যে আমার রেসপন্স রেটটা খুবই খারাপ, যার কারণে এটা রেড হয়ে আছে। রেসপন্স রেটটা করতে হয় ইনস্ট্যান্ট, মানে যখনই আপনার আসবে তখনই আপনাকে রেসপন্স করতে হবে। যাই হোক, এখানে নাই। এখানে কিছু টিপস আছে ফাইবারের, এগুলো একটু দেখবেন, এগুলো দেখলে আপনাদের নলেজ বাড়বে এবং আপনারা আরও বেশি অনেক কিছু জানতে পারবেন এগুলো সম্পর্কে। সো এখানে আসলে আমি দেখতে পাচ্ছি না, এটা একটু খুঁজতে হবে। যাই হোক, আছে এটা মোবাইলে, যদি আমরা দেখি মোবাইলে আসলে দেখা যায়, বাট এখানে আমি দেখতে পাচ্ছি না, কেন বুঝলাম না। আচ্ছা, শেয়ার ইউর গিগ, এখানে ক্লিক করে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনি আপনার এই গিগটা শেয়ার করবেন, গিগের লিঙ্কটা শেয়ার করবেন। আচ্ছা, যাই হোক, এটা আমি খুঁজে পাচ্ছি না। অন্য কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আর যদি কারো কোনো প্রশ্ন থাকে। পেওনিয়ার অ্যাকাউন্টটা তো আমার ক্রিয়েট হলো না। আপু বুঝতে পারিনি এটা কিসের কথা বলছেন। আই ওয়ান্ট টু নো আউট হোয়াট অ্যাবাউট বাইং রিভিউ। বাইং রিভিউ বলতে, ও আচ্ছা, রিভিউটা কিনতে চাচ্ছেন সেটা। আচ্ছা, এটা হ্যাঁ আপনি করতে পারেন, কিন্তু আসলে এটা আনএথিক্যাল। করা যায়, আসলে করা যায় না তা না। আপনি আপনার কোনো একটা লোকাল ক্লায়েন্ট, আপনি বাংলাদেশের কোনো একজন ক্লায়েন্ট, তাকে আপনি রিকোয়েস্ট করতে পারেন যে প্লিজ আমাকে এই অর্ডারটা আপনি অনলাইনে দেন, আমাকে ফাইবার অ্যাকাউন্টের মাধ্যমে দেন। তখন সে যদি আপনাকে অর্ডারটা ফাইবার অ্যাকাউন্টের মাধ্যমে দেয় এবং সে যদি আপনাকে চমৎকার একটা রিভিউ দেয়, দ্যাটস গ্রেট, নো প্রবলেম, হ্যাঁ দিতে পারে। তবে তার ইন্টারন্যাশনাল একটা মাস্টার কার্ড থাকতে হবে, যে মাস্টার কার্ডে সে অনলাইন পারচেজটা করতে পারবে। কারণ বাংলাদেশের অনেক ব্যাংক আছে যারা অনলাইন পারচেজ করতে দেয় শুধুমাত্র বাংলাদেশের ভেতরে, বাংলাদেশের বাইরে পারচেজ করতে দেয় না। বাট কিছু কিছু কার্ড আছে যারা বাংলাদেশের বাইরেও আপনার অনলাইন পারচেজ করতে দেয় কার্ডের মাধ্যমে।
সো সেই ধরনের ব্যাংকের কার্ড থেকে সে চাইলে আপনাকে ফাইবারে পে করতে পারবে। স্যার একটা কথা বলবো স্যার, ডাচ বাংলা ব্যাংক থেকে যদি আমি অনলাইনে ইয়েটা করে নিই, হ্যাঁ, যে বিদেশে হিসেব ক্রেডিট কার্ড থেকে, তাহলে এই ধরনের কাজ করা যাবে স্যার? এটা আপনি একটু ব্যাংকের যারা কর্তৃপক্ষ আছে তাদের সাথে একটু কথা বলেন যে আমি ইন্টারন্যাশনাল পারচেজ করতে যাচ্ছি অনলাইনের থ্রুতে। সো জি স্যার, ওনারাই আমাকে প্রস্তাব করছিলেন, তা আমার তো এই মুহূর্তে স্যার বাইরে যাওয়ার কোনো প্রোগ্রাম নেই, এই জন্য আমি ওইটাতে কোনো আনি নাই, ডলার করে আনিনি আর এখন কি। এখানে একটা বিষয় থাকে, যেমন ওয়ান ব্যাংক ওরা কি করে, ওরা হচ্ছে ইন্টারন্যাশনাল পারচেজটা অ্যাক্টিভ করে দেয়, বাট ওদের একটাই শর্ত যে আপনাকে ডলার ইন্ডোর্স করে নিতে হবে। যখন আপনি ইউএসডিতে পে করবেন কোনো একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে, তখন অবশ্যই আপনাকে ডলার ইন্ডোর্স করে দেন আপনাকে পে করতে হবে। সো এটার জন্য আপনাদেরকে একটু ব্যাংকে কথা বলবেন, আসলে এটার জন্য বেস্ট সাপোর্টটা ব্যাংক আপনাকে প্রোভাইড করতে পারবে, যে আসলে কোন কারেন্সিতে তারা পে অনলাইন ইন্টারন্যাশনাল পারচেজগুলো করে। যদি বাংলা টাকায় পারচেজ করা সম্ভব হয়, যেমন আমি জানি যে অনেক ব্যাংক আছে যেখান থেকে আলি এক্সপ্রেস, তারপরে alibaba.com, এখানে বাংলা টাকায় বা বাংলা কারেন্সিতে আপনারা পে করতে পারবেন ডলার ইন্ডোর্সমেন্ট না করেও বিভিন্ন ইয়েতে। বাট ফাইবারে কি সেটা করতে হবে কি না, বা আপনারা একটু ব্যাংকে কথা বললে আমার মনে হয় ভালো হয়, যে আসলে পেটা কীভাবে করবেন আপনারা, কি ডলার, এটা ব্যাংক টু ব্যাংক ভ্যারি করে। বিভিন্ন ব্যাংক আছে যেমন আলিবাবা বা আলি এক্সপ্রেস থেকে পে করতে হয় আপনার ডলার ইন্ডোর্সমেন্ট করে, আবার কিছু ব্যাংক আছে যেখানে আপনি সরাসরি বাংলা টাকায় কারেন্সি দিয়ে আপনি কেনাকাটা করতে পারবেন, নো প্রবলেম। সো এটা করা যাবে, নো প্রবলেম, এটার সমস্যা নাই, এটা করতে পারবো। আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, কোনো কিছু বুঝার থাকলে বা কোনো কিছু জানার থাকলে। স্যার আমি জি আপু বলেন। পিওনিয়ার অ্যাকাউন্টটা তো আমার ক্রিয়েট হলো না স্যার, কি করব? আচ্ছা, পেওনিয়ার অ্যাকাউন্টটা আপু আমি আপনাকে পার্সোনালি একটু দেখাই দিতে হবে, কারণ এটা আমাকেও দেখতে হবে আসলে যে প্রবলেমটা কোথায়, কী কী জিনিসে আমরা আটকে আছি, ডকুমেন্টসগুলো কী কী আছে না আছে, এগুলো একটু দেখতে হবে সময় নিয়ে। আপনি আপনাকে আমি যেটা বলেছিলাম যে আপনি একটা নিউ ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করেন, আপনার আইডি টাইডি দিয়ে নতুন একটা অ্যাড্রেস ক্রিয়েট করে দেন আবার একটু অ্যাপ্লাই করেন, ঠিক আছে? আর স্যার একবার না করেছিলাম, সেখানে তো হয়নি, আমার মনে হয় ফোন নাম্বারটা চেঞ্জ করে দিতে হবে না স্যার? ফোন নাম্বার একটু চেঞ্জ করে দিতে হবে। হ্যাঁ, এর আগে কি পাসপোর্ট দিয়েছিলেন নাকি এনআইডি দিয়েছিলেন? এনআইডি দিয়েছিলাম, আমার তো পাসপোর্ট নাই স্যার। সমস্যা নেই, এনআইডি যদি দিয়ে থাকেন। আচ্ছা, আগের ইমেল অ্যাড্রেসটা নিয়েও একটু কাজ করা যেতে পারে, আগের ইমেল অ্যাড্রেসটাকে একটু সাজিয়ে গুছিয়ে কাজ করা এক্সট্রা কি দেওয়া যাবে। আচ্ছা স্যার আপনি যদি একটু কষ্ট করে একদিন একটু টাইম দিতেন স্যার। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আমি একটু সময় করে দিয়ে দিবেন, অসুবিধা নেই, আপনার এটা ঠিক করে দিব, অসুবিধা নেই। আচ্ছা, লোগোর সাথে কি কি স্টেশনারি ডিজাইন এক্সট্রা দেওয়া যেতে পারে? আচ্ছা, লোগোর সাথে আপনি দিতে পারেন হচ্ছে কি ওর লেটার হেড দিতে পারেন, তারপরে লোগোর সাথে আপনি দিতে পারেন যে সে একটা মক আপ করে দিলেন, একটা যে কি বলে পেন হোল্ডার কিংবা পেনের উপরে ওর লোগোটা, কিংবা টি শার্টের উপরে ওর লোগো, মক আপ আর কি, যেটা মক আপ করে দিলেন। এরপর আপনি লোগোর সাথে লেটার হেড দিতে পারেন, লোগোর সাথে আইডি কার্ড দিতে পারেন, বিজনেস কার্ড ডিজাইন দিতে পারেন, এগুলো দিতে পারেন লোগোর সাথে, যদি ক্লায়েন্ট চায় আর কি, আর না চাইলে তো সমস্যা নেই। আচ্ছা, আমি একটু রেকর্ডিংটা অফ করে দিই।